আজ আপনি শুনবেন সন্দীপ মজুমদারের কাহিনী ইনকুইজিশন ইন অরুণাচল, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. এই গল্পটি আমাদের ফেসবুক গ্রুপ রেডিও মিলন স্টোরি লাভার্সের রহস্য রোমাঞ্চ গল্প প্রতিযোগিতায় আপনাদের বেছে নেওয়া প্রথম গল্প। লেখক শ্রী সন্দীপ মজুমদারের নিবাস মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে এমএসসি করার পর বর্তমানে তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে তাঁর একাধিক গল্প প্রকাশিত হয়েছে। ভৌতিক, রহস্য রোমাঞ্চ এবং সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটেই তিনি গল্প লিখতে পছন্দ করেন। তার প্রথম মুদ্রিত গল্প বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত অলৌকিকের সন্ধানে শীর্ষক বইটিতে প্রকাশ পায়। আজকের গল্পে প্রমোদ চৌধুরীর চরিত্রে রথিন, অর্ণব এবং অতনুর ভূমিকায় প্রশান্ত, শিখার চরিত্রে শ্রোতা, কৈলাস, ডক্টর ডি.কে. রায় এবং ডেভিডের ভূমিকায় অপূর্ব, শর্মিষ্ঠার চরিত্রে সঙ্গীতা, মিসেস সুব্রমণিয়ামের ভূমিকায় রীতি, ডক্টর রায় এবং আফ্রিকানের চরিত্রে শুভদীপ, সাংঘুর ভূমিকায় সঞ্জয়, সালোমের চরিত্রে শুভঙ্কর, ডক্টর বিক্রম দেসাই এবং কমান্ডার বিশ্বাসের ভূমিকায় দীপক, আততায়ী মোড়ল রাঘবন, বিজয় এবং অভিমন্যুর চরিত্রে সায়ন, গল্প পাঠে অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে সন্দীপ মজুমদারের কাহিনী ইনকুইজিশন ইন অরুণাচল। ডক্টর ডি.কে. রায়, ডক্টর এস সুব্রমণিয়াম, ডক্টর পি কুলকার্নি, এনারা তিনজনই দেশের কৃতি বিজ্ঞানী ও ভাইরোলজিস্ট। তিনজনই গত পরশু নিজের শহর থেকে নিখোঁজ হয়েছেন। আমার মনে হয় তিনজন সুদক্ষ গবেষকের রহস্যময় অন্তর্ধানের মধ্যে কোনো পারস্পরিক যোগসূত্র রয়েছে। কথাটা বললেন গোয়েন্দা প্রধান প্রমোদ রঞ্জন চৌধুরী। সফল বাঙালি গোয়েন্দা প্রধান হিসেবে ডিপার্টমেন্টে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এই মিশনের নির্বাচিত টিম লিডার হিসেবে অত্যন্ত গোপনীয় এই মিটিংয়ে অভিমন্যু উপস্থিত হয়েছে। মিটিংটা চলছে গোয়েন্দা দপ্তরের একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে। স্যার, আমার মনে হয় এটা একটা কনস্পিরেসি। ঠিক বলেছ অভিমন্যু। তাই সরকার এবং ডিপার্টমেন্ট তোমাকেই গুরুদায়িত্ব পালনের যোগ্য বলে মনে করেছে। তুমি তো জানোই, যখন ন্যাশনাল সিকিউরিটির কথা ওঠে তখন আমাদের পূর্ণ শক্তি দিয়ে ষড়যন্ত্রকে রুখতেই হবে। তুমি আগেই খবর পেয়েছো প্রজেক্ট PO-210 কিভাবে সারা বিশ্বের তাবর গোয়েন্দা সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। সাইনাইডের তুলনায় 2.5 লক্ষ গুণ বেশি বিষাক্ত একটি তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের বায়োওয়েপেন হিসেবে ব্যবহার সংক্রান্ত গবেষণাকে কিভাবে ব্যাহত করা যায় সেই চেষ্টা চলছে। এর মধ্যে দেশের 3 জন ভাইরোলজিস্টের নিখোঁজের ঘটনা যথেষ্ট উদ্বেগের বিষয়। এইরকম কোনো আশঙ্কার কথা ভেবেই সন্দেহের বীজ একটা থেকেই যাচ্ছে। এক্স্যাক্টলি স্যার, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ অভি। কিছুক্ষণ থেমে মিস্টার চৌধুরী সামনের ডিজিটাল স্ক্রিনের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। স্ক্রিনে 3 জন বিজ্ঞানীর ছবি ও ডিটেলস ভেসে উঠল। অভি, উনি হলেন কলকাতা নিবাসী ডক্টর ডি.কে. রায়, দেশের অত্যন্ত একজন নামী ভাইরোলজিস্ট। খুব সম্প্রতি ওনার একটি সফল গবেষণা বিশ্ব সংস্থার কাছে স্বীকৃতি পেয়েছে। খড়গপুর আইআইটি থেকে মাইক্রোবায়োলজিতে এমএসসি করার পর উনি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ডি. উলড্রিজের আন্ডারে দীর্ঘদিন গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরে ওখান থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু বছর কাজ করে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি একটি নামকরা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সিনিয়র ভাইরোলজিস্ট হিসেবে কর্মরত। কিন্তু গত পরশু তার কলকাতার বাড়ি থেকে তিনি খুব অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছেন। ইনি হলেন ডক্টর এস সুব্রমণিয়াম। উনি বেঙ্গালুরু নিবাসী একজন ভাইরোলজিস্ট। বিজ্ঞানী হিসেবে ওনার রোটা ভাইরাস সংক্রান্ত কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। মূলত রোটা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্তর্জাতিক জার্নালে তার 300-রও অধিক পেপার রয়েছে। রোটা ভাইরাসের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স নির্ধারণে
তিনি মাইক্রো লেভেলে দীর্ঘদিন কাজ করেছেন। এর আগে আফ্রিকায় তিনি দীর্ঘ গবেষণামূলক কাজে নিযুক্ত ছিলেন। ইনিও নিখোঁজ হয়েছেন গত পরশু বেঙ্গালুরু থেকে। আর ইনি হলেন ডক্টর পি কুলকার্নি, মূলত মলিকিউলার প্ল্যান্ট ভাইরোলজিস্ট, এনজাইমোলজি এবং প্রোটিন কেমিস্ট্রি বিষয়ক। তার গবেষণা ইতিমধ্যে নজর কেড়েছে বিশ্বের তাবড় বিজ্ঞানীদের। সম্প্রতি তিনিও দেশের একটি নামকরা ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিতে সিনিয়র ভাইরোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। অভি, তুমি জানো মূলত নিষ্ক্রিয় ভাইরাস বা তার দেহ থেকে নেওয়া স্পাইক প্রোটিন মানব শরীরে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্যই আমাদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। সম্প্রতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটি মারণ রোগের ভ্যাকসিন প্রস্তুতির ক্ষেত্রে অন্যতম সফল বিজ্ঞানী হিসেবে তার নাম খবরের শিরোনামে উঠে আসে। বর্তমানে কর্মসূত্রে তিনি হায়দ্রাবাদে থাকেন, মানে থাকতেন। গত পরশু থেকে তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্যার, আই থিঙ্ক পুরো ব্যাপারটাতে দুটো সম্ভাবনা থাকতে পারে। হয় এনারা কারোর দ্বারা ট্র্যাপড হয়েছেন, অথবা তিনজনের মধ্যে পারস্পরিক যোগসূত্রের ভিত্তিতে কোনো বিশেষ কাজে লিপ্ত হয়েছেন। আসলে এদের বুদ্ধি এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেমন ভালো কাজও হতে পারে, তেমনি মুহূর্তে মানব সভ্যতায় বিপর্যয়ও নেমে আসতে পারে। স্যার, ঠিকই অনুমান করেছ অভি। আর এই দ্বিতীয় বিষয়টি সব থেকে বেশি ভাবাচ্ছে আমাকে। এছাড়া ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে এই নিখোঁজ সম্পর্কিত কোনো বিষয়কে আমাদের হালকাভাবে নেওয়া উচিত হবে না। চিন্তা করবেন না স্যার, আমরা এর শেষ দেখেই ছাড়ব। আমি জানি তুমি পারবে অভি। তারপর একটু ভেবে পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে অভিমন্যুর হাতে দিয়ে বললেন, অভি, এতে আরও কিছু ডিটেলড ইনফরমেশন রয়েছে ওনাদের সম্পর্কে। এটা তোমার কাজে লাগবে। আর মনে রেখো, এই রহস্য উন্মোচনে তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। যে কোনো প্রয়োজনে তোমার টিম সবসময় তোমার পাশে থাকবে। তুমি পুরোটা আমাকে রিপোর্ট করবে সিকিউর ফোন কলের মাধ্যমে। আজ ঠিক সন্ধ্যে 7টায় তুমি বাকি টিম মেম্বারদের সাথে মিট করবে হোটেল শাহী ইন্টারন্যাশনালের 203 নম্বর রুমে। ওখানে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, দেখবে ভালো লাগবে। থ্যাঙ্কস ফর এভরিথিং স্যার। জয় হিন্দ। মিটিং রুম থেকে বেরিয়ে গেল অভিমন্যু। ধূসর মেগাসিটির যান্ত্রিক ব্যস্ততা ঠেলে অভিমন্যু পৌঁছল নিয়ন আলোয় সুসজ্জিত এক রাজপথে। কিছুটা গেলেই হোটেল শাহী ইন্টারন্যাশনাল। সুবিশাল 5 তারা হোটেলের সামনের পার্কিংয়ে গাড়িটা পার্ক করল ড্রাইভার। অভিমন্যু ড্রাইভারকে কিছু নির্দেশ দিয়ে হোটেলে প্রবেশ করল। সুবিশাল হোটেল, আভিজাত্য প্রাচুর্যের ছোঁয়া তার প্রতিটি কোণায়। যে কোনো মানুষকে প্রথম দেখায় তা মুগ্ধ করার পক্ষে যথেষ্ট। কিন্তু অভিমন্যুকে কোনো জাগতিক বৈভব তার লক্ষ্য থেকে কখনোই বিচ্যুত করতে পারে না। হোটেলের রিসেপশন থেকে একজন ওয়েটার এসে অভিমন্যুকে পৌঁছে দিল রুম নাম্বার 203-এর সামনে। ঠিক 7টায় রুম নাম্বার 203-এর ডোরবেল বেজে উঠল। দরজা খুলল অভিমন্যুর পরিচিত এক ব্যক্তি, কৈলাস যোশী। ওয়েলকাম স্যার। অভিমন্যুর রুমে প্রবেশ করা মাত্রই সকলের মধ্যে বেশ একটা চনমনে ভাব প্রকাশ পেল। বহুদিন পরে কর্মক্ষেত্রে পুরনো সঙ্গীকে দেখলে যেমন হয় ঠিক তেমন। ওয়েলকাম স্যার। অভিমন্যু হেসে সকলের সাথে কুশল বিনিময় করল। 4 জনের টিম। এদের মধ্যে সিনিয়র হলো অভিমন্যু, বাকি 3 জনের 2 জন তার পূর্ব পরিচিত। এই গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্য হল বছর 26-এর এক বাঙালি যুবক অর্ণব সামন্ত। সে একজন তুখোড় সাইবার এক্সপার্ট। এগিয়ে এসে হাসি মুখে অভিমন্যুর সাথে করমর্দন করল। অভিমন্যু বেশ সপ্রতিভ দৃষ্টিতে অর্ণবের কাঁধে হাত রেখে বলল, থ্যাঙ্কস টু অল অফ ইউ অ্যান্ড অর্ণব, ওয়েলকাম টু আওয়ার টিম। অনেক ধন্যবাদ স্যার। আপনার অ্যাডমায়ারার হয়ে আপনার সাথে কাজ করতে পারে আমার সৌভাগ্য। অর্ণবের দৃষ্টি শ্রদ্ধায় জলজল করছে। কিছুক্ষণ পরে ডোরবেল বাজিয়ে ঘরে প্রবেশ করলেন একজন বয়স্ক ভদ্রলোক। সকলে ওনাকে দেখে বেশ অবাক হল। বয়স 60-এর কাছাকাছি। উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চেহারায় রয়েছে অদ্ভুত সরলতা। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ ডক্টর রায়। আমি তো ভাবতেই পারিনি আপনার এভাবে দর্শন পাবো। হ্যাঁ, তোমরা আর শান্তিতে থাকতে দিলে কোথায়? মিস্টার চৌধুরীর ফোন পেয়েই তড়িঘড়ি ছুটে আসতে হলো। আর যেখানে ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জের মুখে, সেখানে আমি কলকাতায় বসে মৃত্যুর দিন গুনব, সেটা তো হতে পারে না। ডক্টর রায় অভিমন্যুর পূর্ব পরিচিত। এর আগে বহু কেসে ওনার সাহায্য পেয়েছে ডিপার্টমেন্ট। অকৃতদার এই মানুষটি হাসি মুখেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বারবার। আপনাকে এভাবে জানানোর জন্য দুঃখিত স্যার।
তবে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। ঠিক আছে, ঠিক আছে। তা তোমার টিমের সাথে পরিচয় করাবে না? অফকোর্স স্যার। পরিচয় পর্ব শুরু হলো। অভিমন্যু প্রথমে অর্ণবকে নির্দেশ করে বলল, স্যার, ও হলো আমাদের সাইবার এক্সপার্ট অর্ণব সামন্ত, নতুন জয়েন করেছে। ও শিখা মানে দা শিখা দেশমুখ, আর ওর নাম হলো কৈলাস যোশী। এবার ডক্টর রায়ের প্রতি ইঙ্গিত করে বলল, অ্যান্ড টিম, ইনি হলেন মলিকিউলার ভাইরোলজির সিনিয়র প্রফেসর ডক্টর সুবর্ণ রায়। উনি থাকেন কলকাতায়, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা ওনার সাহায্য নিয়ে থাকি যখন আমাদের প্রয়োজন হয়। অলরাইট? সকলে ডক্টর রায়ের সাথে করমর্দন করল। অভিমন্যু কিছুক্ষণ থেমে ডক্টর রায়কে আলাদা করে বলল, আসলে স্যার, এরা সকলেই দক্ষ অফিসার। শিখা আমাদের থাইল্যান্ডের একজন এজেন্ট। সম্প্রতি এই বিশেষ মিশনের জন্য ওকে উড়িয়ে আনা হয়েছে। এদের প্রত্যেকেরই বিশেষত্ব হলো এরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ঠান্ডা মাথায় লড়াই করতে পারে, অসম্ভব বুদ্ধিদীপ্ত, একাধিক ভাষায় অনর্গল কথা বলতে পারে এবং যে কোনো প্রকার অস্ত্র বা যানবাহন চালনায় এরা প্রশিক্ষণপ্রাপ্ত। পরিচয় পর্ব মিটলে অভিমন্যু বলল, তাহলে এবার কাজের কথায় আসি স্যার। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ কাজের জন্য। নিউজ চ্যানেলের কল্যাণে আপনারা নিশ্চয়ই বিষয়টা কিছুটা শুনেছেন যে আমাদের দেশের 3 জন নামকরা ভাইরোলজিস্ট ডক্টর ডি.কে. রায়, ডক্টর এস. সুব্রমণিয়াম এবং ডক্টর পি. কুলকার্নি গত পরশুদিন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এখন এই হাই প্রোফাইল সায়েন্টিস্টদের নিখোঁজের ঘটনা নিঃসন্দেহে স্বাভাবিক নয়। এর সাথে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িয়ে রয়েছে। প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে এদের খোঁজ চালানোর পাশাপাশি নিখোঁজের কারণও খুঁজে বের করতে হবে আমাদের। অর্ণবকে মিস্টার চৌধুরীর দেওয়া পেনড্রাইভটি দিয়ে অভিমন্যু বলল, অর্ণব, এই পেনড্রাইভটা ওপেন করো তো। শিওর স্যার। সেই পেনড্রাইভটা তার ল্যাপটপের সঙ্গে কানেক্ট করল। স্ক্রিনে ভেসে উঠল নিখোঁজ 3 বিজ্ঞানীর ছবিসহ অন্যান্য ডিটেলস। অভিমন্যু এদের সম্পর্কে অল্প বিস্তর কিছু ইনফরমেশন শেয়ার করল। সবটা শুনে শিখা দেশমুখ বলল, আমাদের প্ল্যানটা কি স্যার? প্রথমত এই 3 জন বিজ্ঞানীর বাড়ি এবং ল্যাব সার্চ করা, সাম্প্রতিক কী কাজকর্ম করছিলেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা। দ্বিতীয়ত এনাদের লাস্ট জিপিএস লোকেশন, ব্যাংক ডিটেলস এবং আরও কিছু পার্সোনাল ডিটেলস সম্পর্কে খোঁজ খবর করা। আর তৃতীয়ত এনাদের ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব, সহকর্মী যাকে পাওয়া যায় ইন্টারোগেট করে এদের বিষয়ে খুঁটিনাটি জানা। কিন্তু ব্যাপার হচ্ছে কাজটা করতে হবে অতি সন্তর্পণে, শত্রুপক্ষের নজরে এড়িয়ে। আর এর মাঝে কোনো থ্রেট এলে অবভিয়াসলি আমাদের সেটা এলিমিনেট করে লক্ষ্যে পৌঁছতে হবে। অর্ণব, তুমি আমাকে এই 3 জন সায়েন্টিস্টের যাবতীয় ব্যাংক ট্রানজাকশন এবং রিসেন্ট ফোন কলের ডিটেলস ইনফরমেশন দেবে। এছাড়া ওনাদের ফোন নাম্বারগুলো সার্ভেলেন্সে ফেলো, নজরদারি চালাও এবং যদি কোনো ইনফরমেশন পাও সাথে সাথে আমাকে কন্ট্যাক্ট করো। অলরাইট? ওকে স্যার। আর আমি, কৈলাস আর শিখা 3 জনেই রওনা দেব 3 জন বিজ্ঞানীর হোম টাউনের উদ্দেশ্যে। আর ডক্টর রায়ের সাথে দেখা হবে আমাদের ফিরে এসে। ঠিক আছে স্যার? সকলেই অভিমন্যুর কথায় সম্মতি জানালো। আপাতত তাহলে উঠি। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। একে একে সকলে অভিমন্যুর সঙ্গে করমর্দন করে হোটেল রুম থেকে বেরিয়ে গেল। ভাইরোলজিস্ট ডক্টর ডি.কে. রায়ের বাড়ি সল্টলেকে। অভিমন্যু বাড়ির গেটের কাছে যেতেই সিকিউরিটি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল। নিজের আই কার্ড দেখাতেই সিকিউরিটি কিছুটা হতচকিত ভঙ্গিতে স্যালুট করে ক্ষমা চেয়ে অভিমন্যুকে ভেতরে নিয়ে গেল। একটা অল্প বয়সী মেয়ে অভিমন্যুকে নিচের ঘরে বসিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন মহিলা এসে উপস্থিত হলেন। সন্দিগ্ধ দৃষ্টিতে বললেন, নমস্কার, আমি মিসেস শর্মিষ্ঠা রায়, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম অভিমন্যু সেন, ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন অফিসার বলতে পারেন। ডক্টর রায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আশা করি আপনি আমাদের এই তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। হ্যাঁ, বলুন কি জানতে চান। যেদিন মিস্টার রায় নিখোঁজ হন সেদিন আপনি ছিলেন কোথায়? আমি বাড়িতেই ছিলাম, কিন্তু সেদিন আমার এক বন্ধুর বাড়িতে একটা বার্থডে পার্টি ছিল। সেখান থেকে আমার ফিরতে একটু রাত হয়েছিল, মানে ওই প্রায় রাত 12টা। মিস্টার রায় কাজ পাগল মানুষ, উনি এসব কোনোদিনই পছন্দ করেন না, তাই উনি বাড়িতেই ছিলেন। হ্যাঁ, সি। তা আপনি যখন বাড়িতে ফিরলেন তখন কি ডক্টর রায়ের সাথে আপনার দেখা হয়েছিল? না, মানে সাক্ষাৎ ঠিক হয়নি,
কিন্তু ওনার ল্যাবে তখনও লাইট জ্বলছিল। আমি ভেবেছিলাম উনি বোধহয় ল্যাবেই আছেন। উনি যতক্ষণ ল্যাবে থাকেন ততক্ষণ লাইট অনই থাকে। ওকে, তা আপনি আবিষ্কার করলেন কখন যে ডক্টর রায় বাড়িতে নেই? সকালে। স্ট্রেঞ্জ, মানে একটা মানুষ রাত্রে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল আর আপনি সকালে জানতে পারলেন। আমার কাছে এটা খুবই আশ্চর্যজনক ঘটনা মিসেস রায়। আসলে আমি খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে ফিরেই ঘুমিয়ে পড়েছিলাম। মিসেস রায় মাথা নিচু করে বসে রইলেন। তার চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। দেখুন, ডক্টর রায়ের নিখোঁজ হয়ে যাওয়ার এই ঘটনা মোটেই সাধারণ বিষয় নয়। উনি একজন হাই প্রোফাইল সায়েন্টিস্ট, তাই দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। আমি ওনার ল্যাবটা একবার দেখতে চাই। ঠিক সেই মুহূর্তে একটি ছেলে ঢুকল ঘরে। অভিমন্যু সন্দিগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে নির্দেশ করে প্রশ্ন করল, উনি কে? আমার ভাই অতনু। পড়াশুনো শেষ করে বেশ কিছুদিন হলো ওর জামাইবাবুর ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। অতনু, ইনি গোয়েন্দা বিভাগের অফিসার। তোর জামাইবাবুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। ও নমস্কার অতনুবাবু। নমস্কার। নমস্কার। আপনি কতদিন ডক্টর রায়ের সহকারী হিসেবে কাজ করছেন? আসলে উনি বিদেশ থেকে ফেরার পর থেকেই আমি ওনার সহকারী হিসেবে রয়েছি। আচ্ছা, ইদানিং ডক্টর রায় কি কোনো কিছু নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন? না, মানে সেরকম তো কিছুই বুঝতে পারিনি। তবে কিছুদিন আগে যখন উনি ল্যাবে একটা এক্সপেরিমেন্টে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একটা ফোন আসে। পাশের ঘর থেকে ওনার উত্তেজিত কণ্ঠস্বর শুনি আমি। খানিক পরে আমি গিয়ে ওনাকে কিছুটা অন্যমনস্ক দেখি। তবে কিছুক্ষণের মধ্যে উনি স্বাভাবিক হয়ে আবার এক্সপেরিমেন্টে মনোযোগ দেন। যেদিন উনি নিখোঁজ হন সেদিন আপনি কোথায় ছিলেন? আসলে আমি সেদিন একটু অসুস্থ বোধ করায় উনি আমাকে বাড়িতে গিয়ে বিশ্রাম করতে বলেন। তাই সন্ধে 8টা নাগাদ আমি বাড়ি চলে যাই। আমি ওনার ল্যাবটা একবার দেখতে চাই অতনুবাবু। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। ছেলেটি দ্রুত অভিমন্যুকে নিয়ে ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে গেল। বিশাল জায়গা জুড়ে ডক্টর রায়ের ল্যাব। ল্যাবের দুটো অংশ, এর একটা দিক কিছুটা পুরনো, অন্য দিকটা বেশ ঝাঁ চকচকে, খুব সম্ভবত পরে তৈরি। অভিমন্যু এবং অতনু বিশেষ এক ধরনের পোশাক পরে ল্যাবে প্রবেশ করল। ল্যাবের এই অংশটাতেই বেশিরভাগ সময় কাজ করতেন জামাইবাবু। তিনি বিদেশ থেকে ফিরে ল্যাবটা বানিয়েছিলেন। আমার কেবলমাত্র এই পুরনো ল্যাবেই প্রবেশের অনুমতি ছিল। মেইনলি নন প্যাথোজেনিক মাইক্রোবস নিয়ে এখানে কাজ হতো। সম্প্রতি তার কাজের পরিধি এতটাই বেড়ে গেছিল যে উনি এই ল্যাবে কাজ করতে পারতেন না। ইদানিং তাই তিনি বিশেষ কাজে মাসে 2 বার দেশের বাইরে যেতেন। উনি সম্প্রতি কোন বিষয়ের ওপর কাজ করছিলেন এটা আমার জানা দরকার। এ সম্পর্কে আপনি কিছু জানেন? আসলে স্যার, উনি সেভাবে কোনোদিন আমাকে কিছু বলেননি। তবে ইদানিং উনি ইবোলা ভাইরাস নিয়ে দিনরাত স্টাডি করতেন। আমার অনুমান উনি এই ডেডলি ভাইরাস নিয়েই হয়তো কোনো কাজ করছিলেন। এবার অভিমন্যু নতুন ল্যাবে প্রবেশ করতে চাইলে অতনু বলল, সরি স্যার, ওই ল্যাবটা ডক্টর রায়ের ফিঙ্গারপ্রিন্ট আর ফেস লক দ্বারা প্রোটেক্টেড, তাই ওনাকে ছাড়া কারোর প্রবেশ অসম্ভব। অভিমন্যু বেশ অবাক হলো পুরো বিষয়টায়। তার মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো। তবে আমি যতদূর বলতে পারি স্যার, ওই ঘরটাতে ওনার যাবতীয় কাজের থিওরিটিক্যাল পেপার, বিভিন্ন থিসিস এবং সাম্প্রতিক কাজের ডিটেলস রয়েছে। কারণ ওখানে ল্যাব ভিত্তিক প্র্যাকটিক্যাল ওয়ার্ক হলে তো আমাকে ওনার প্রয়োজন হতো, কিন্তু ওখানে আমার এন্ট্রি নেই। সেই ভিত্তিতেই আমার এই অনুমান যে ওখানে উনি থিওরিটিক্যাল ওয়ার্কই করেন। অলরাইট অতনুবাবু, আর চলি। কিন্তু ডক্টর রায়ের খোঁজ না পাওয়া পর্যন্ত আপনি এবং মিসেস রায় কেউই কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। আমি কিন্তু প্রয়োজনে আবার আসতে পারি। ঠিক আছে স্যার। ডক্টর এস সুব্রমণিয়াম সম্পর্কে 2-1 কথা জিজ্ঞেস করাতেই কান্নায় ভেঙে পড়লেন মিসেস সুব্রমণিয়াম। তিনি বারবার হাত জোড় করে মিনতি করলেন ওনাকে যত দ্রুত সম্ভব যেন উদ্ধার করা হয়। শিখা দেশমুখ ওনাকে শান্ত করে বলল, আপনি নিশ্চিত থাকুন, আমরা যত দ্রুত সম্ভব ওনাকে খুঁজে বের করবই। তিনি বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাকালেন শিখা দেশমুখের দিকে। আচ্ছা, এবার আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিন তো মিসেস সুব্রমণিয়াম। শিখা প্রশ্ন শুরু করল। উনি কি কিছুদিন ধরে কোনো কারণে একটু ডিস্টার্ব ছিলেন? মানে আমি বলতে চাইছি, ওনার আচরণে সেরকম কোনো অসঙ্গতি কি আপনি লক্ষ্য করেছিলেন? ক্ষণিকের বিরতিতে সামান্য ভেবে উত্তর দিলেন মিসেস সুব্রমণিয়াম।
আচরণে অসঙ্গতি কিনা বলতে পারবো না, তবে তবে ইদানিং উনি আমাকে একটু এড়িয়েই চলতেন। গভীর রাত পর্যন্ত জেগে বসে থাকতেন। জিজ্ঞাসা করলেই বলতেন সেরকম কিছু না, একটু কাজে প্রেশার রয়েছে। আমিও ওনার ব্যস্ততার কথা ভেবে বিষয়টাকে বিশেষ গুরুত্ব দিইনি। আচ্ছা, ডক্টর সুব্রমণিয়াম রিসেন্টলি কোন বিষয়ের ওপর কাজ করছিলেন কিছু জানেন আপনি? না, তা ঠিক বলতে পারবো না, তবে ইদানিং মাসে 2 বার ওনাকে বিদেশে যেতে হতো। মাঝে মাঝে ফোনে উত্তেজিতভাবে কোনো একটা ভাইরাস নিয়ে কথাও বলতেন। ভাইরাস? কি ভাইরাস? সরি, তা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। দীর্ঘক্ষণের বাক্যালাপে ওনাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। ওকে, আপনি একটু জল খান। জল ভরা কাঁচের গ্লাসটা কিছুটা এগিয়ে দিল শিখা। দ্রুত জলপান করে গ্লাসটা সেন্টার টেবিলে রেখে মিসেস সুব্রমণিয়াম আবার বলতে শুরু করলেন। উনি বেঙ্গালুরুর একটা নামকরা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থায় গবেষণার কাজে নিযুক্ত ছিলেন। রোটা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করার পরে তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু ওই সুনাম আর খ্যাতিকে বিসর্জন দিয়ে কোন কারণে যে উনি ওই ভ্যাকসিন কোম্পানিতে গবেষণার কাজ ছেড়ে দেন এবং ঘন ঘন বিদেশে যাতায়াত শুরু করেন তা আমি জানি না। আর ঠিক তখন থেকেই ওনার সেই প্রাণবন্ত ভাবটা ক্রমশ হারিয়ে যেতে থাকে। শিখা দ্রুত একটা নোটবুকে বেঙ্গালুরুর সেই ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির ঠিকানা নোট করে নিল। এতক্ষণে মনের চাপা বেদনার কথা শিখাকে বলতে পেরে মিসেস সুব্রমণিয়াম অনেকটা স্বাভাবিক হয়েছেন। আচ্ছা, ডক্টর সুব্রমণিয়াম যেদিন নিখোঁজ হন সেদিন আপনি কোথায় ছিলেন? বাড়িতেই। আসলে উনি গভীর রাত পর্যন্ত স্টাডি রুমে কাটাতেন, তারপর লনে কিছুক্ষণ পায়চারি করে শেষ রাতে ঘুমোতেন। কিন্তু সেদিন... হঠাৎ থেমে গেলেন মিসেস সুব্রমণিয়াম। আপনি বলে যান। সেদিন একটা ফোন পেয়েই হন্তদন্ত হয়ে রাত 11টা নাগাদ উনি বেরিয়ে যান। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কোনো কাজে বেরিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, কিন্তু এরপর থেকেই উনি আর ফিরে আসেননি। পুলিশে ডায়েরি করলে ওরা এসে নিজেদের মতো তদন্ত শুরু করে, কিন্তু কোনো সদুত্তর এখনো দিতে পারেনি। শিখা চটপট নোটবুকে ডক্টর সুব্রমণিয়ামের গাড়ির নম্বর থেকে শুরু করে আরও কিছু ডিটেলস নোট করল। ওকে মিসেস সুব্রমণিয়াম, আজ চলি। আপনি আমাদের উপর একটু ভরসা রাখুন, আমরা খুব দ্রুত ওনাকে খুঁজে বের করব। ডক্টর সুব্রমণিয়ামের পুরনো কর্মস্থলে গিয়ে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করতেই শিখা জানতে পারল তিনি কোনো কারণ ছাড়াই হঠাৎ ল্যাবের একটা গুরুত্বপূর্ণ গবেষণার কাজ অসমাপ্ত রেখে সেখান থেকে রিজাইন দেন। ডক্টর সুব্রমণিয়াম বেশ প্রভাবশালী একজন সায়েন্টিস্ট হওয়ায় কোম্পানি ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি। এরপর সেখান থেকে শিখা দেশমুখ রওনা দিল এসপি অফিসের দিকে। এসপি ডি রাঘবনকে নিজের পরিচয় দেওয়াতে কাজটা বেশ সহজ হলো। বলুন মিস দেশমুখ, আমি এই কেসে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডক্টর সুব্রমণিয়াম রাত 11টা নাগাদ নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। গাড়ির নম্বর KS01MT6569। আপনারা কি কারটাকে ট্রেস করতে পেরেছেন? সরি মিস দেশমুখ, আমরা আসলে চেষ্টা করছি এই গাড়িটাকে ট্রেস করার। বিভিন্ন রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করাও হয়েছে, কিন্তু সব রাস্তায় তো আর সিসিটিভি থাকে না, তাই পুরো তথ্য আমরা এখনো পাইনি। তবে খুব তাড়াতাড়ি ট্রেস করতে পারবো, এই ব্যাপারে আমরা আশাবাদী। আর কবে ট্রেস করবেন? মিস্টার রাঘবন, আপনি এখনো বুঝতে পারছেন না ব্যাপারটা কতটা সিরিয়াস। এর সাথে ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন জড়িয়ে রয়েছে। পিএমও এবং স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি নজর রেখেছে এই ঘটনার ওপর। ওনার সম্পর্কে কোনো তথ্য পেলেই ইমিডিয়েটলি আমাদের ইনফর্ম করবেন। শিখার এই বক্তব্যে কিছুটা ঘাবড়ে গিয়ে মিস্টার রাঘবন বিস্মিত চোখে তাকালেন তার দিকে এবং টেবিলে রাখা জলের গ্লাস তুলে নিয়ে রুদ্ধশ্বাসে 1 গ্লাস জল পান করলেন। আপনি চিন্তা করবেন না মিস দেশমুখ, আমি আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো রকম ইনফরমেশন পেলেই আমি আপনাকে জানাবো। ওকে, ধন্যবাদ মিস্টার রাঘবন। নিজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে এসপি অফিস থেকে বেরিয়ে এলো শিখা দেশমুখ। ডক্টর পি কুলকার্নির সহকর্মী এবং বন্ধু হলেন ডক্টর বিক্রম দেশাই।
ভদ্রলোক গুজরাটি। হায়দ্রাবাদের একই ইনস্টিটিউটে এনারা দুজন কর্মরত। ব্লু অর্কিড রেস্তোরাঁতে টেবিল নম্বর 20-তে পৌঁছে কৈলাস নিজের পরিচয় দিয়ে ভদ্রলোকের সাথে করমর্দন করল। ডক্টর বিক্রম দেশাইয়ের বয়স প্রায় 50-এর কাছাকাছি, চোখের দৃষ্টি উজ্জ্বল। তিনি কৈলাসকে বললেন, দেখুন, আমার খুব ভালো বন্ধুদের মধ্যে কুলকার্নিও একজন, তাই আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। কৈলাস ওয়েটারকে ডেকে 2 ব্ল্যাক কফি এবং কিছু স্ন্যাক্স অর্ডার করে বলল, থ্যাংক ইউ ডক্টর দেশাই। প্লিজ আপনার জিজ্ঞাসাবাদ শুরু করুন মিস্টার যোশী। না না স্যার, জিজ্ঞাসাবাদ তেমন কিছু না, কয়েকটা কথাবার্তা শুধু। দুজনেই মৃদু হেসে কিছুটা সহজ হয়ে বাক্যালাপ শুরু করল। ডক্টর দেশাই, ডক্টর পি কুলকার্নি সম্বন্ধে আমি সবটা জানতে চাই। মানে আপনাদের বন্ধুত্ব, উনি কেমন মানুষ ছিলেন, সম্প্রতি উনি কী ধরনের গবেষণায় সাফল্য পেয়েছেন, সবটা আমাকে খুলে বলুন। ওয়েটার টেবিল নম্বর 20-তে কফি ও স্ন্যাক্স দিয়ে চলে গেল। কফির পেয়ালায় চুমুক দিয়ে ডক্টর দেশাই স্মৃতির অতলে তলিয়ে যেতে থাকলেন এবং বলতে শুরু করলেন তাঁদের কলেজ দিনের কথা। আসলে কলেজে কুলকার্নি আমার থেকে 2 বছরের জুনিয়র ছিল, কিন্তু আমরা একই হোস্টেলে থাকতাম। সেই সূত্রে সম্পর্কের আন্তরিকতায় এক নিবিড় বন্ধন গড়ে উঠেছিল আমাদের মধ্যে। সমবয়সী না হয়েও যে নিবিড় বন্ধুত্বের বন্ধন গড়ে উঠতে পারে, আমরা ছিলাম তার জলজ্যান্ত দৃষ্টান্ত। কলেজ পাশ করে মাস্টার্স করার পরে আমি ডক্টরেট ও পোস্ট ডক্টরেট করতে চলে যাই ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। কুলকার্নি সুযোগ পায় কেমব্রিজে পড়ার। তারপর সেখান থেকে ভাইরোলজির একটি সম্পূর্ণ নতুন দিক নিয়ে ডক্টরেট ও পোস্ট ডক্টরেট করে। কিছুদিন কেমব্রিজে অধ্যাপনা করে দেশে ফেরে। ও বলতো অধ্যাপনা নাকি ওর পোষাচ্ছে না, ও সারা জীবন গবেষণাধর্মী কাজ নিয়েই থাকতে চায়। তারপর 2014 নাগাদ আফ্রিকায় ইবোলা এপিডেমিকের সময় ও আফ্রিকায় গিয়ে কাজ করার সুযোগ পায়। আমরা একসাথে আমেরিকার একটা আন্তর্জাতিক ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কিছুদিন কাজ করি। পরে ওখান থেকে ফিরে এসে আমরা হায়দ্রাবাদের একটা ইনস্টিটিউটে জয়েন করি এবং গবেষণামূলক কাজে ব্যস্ত হয়ে যাই। কুলকার্নির বুদ্ধি, মেধা, চিন্তাভাবনা বেশ ইউনিক ছিল। সম্প্রতি একটা ভয়াবহ মারণ রোগের mRNA ভ্যাকসিন তৈরি করে কুলকার্নি সকলকে তাক লাগিয়ে দেয়। আচ্ছা, এই ভ্যাকসিন আবিষ্কারের সম্পূর্ণ কৃতিত্বই কি ডক্টর কুলকার্নির? হ্যাঁ, একদমই তাই। যদিও এটা একটা টিম ওয়ার্ক ছিল, তবে কুলকার্নি দলের যোগ্য লিডার হিসেবে সবটা প্ল্যানিং, ডিজাইন ও ইমপ্লিমেন্ট করেছিল। তাই এরকম একজন কৃতি ভাইরোলজিস্টের প্রচুর শত্রু থাকবে তা অস্বাভাবিক নয়। যারা ওর ব্রেনকে কাজে লাগিয়ে যে কোনো মারণ ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত করে ব্যবসার মুনাফা লুটতে পারে, তাই ওর নিখোঁজ হয়ে যাওয়াটা বেশ দুশ্চিন্তার। সম্প্রতি এমন কি কোনো ঘটনা ঘটেছে যার ফলে ডক্টর কুলকার্নি সম্পর্কে আপনার ধারণা কিছুটা পরিবর্তন হয়েছে? থাক না সব কথা, না সেরকম কিছুই ঘটেনি। ডক্টর দেশাই, আপনার বন্ধুর বড়ই বিপদ, প্লিজ আমাকে সব কথা খুলে বলুন। ইতস্তত ভাবটা কাটিয়ে উঠে ডক্টর দেশাই পুনরায় বলতে শুরু করলেন, দেখুন, ওর সম্পর্কে কোনো খারাপ কথা আমি বলতে চাই না, তবে ইদানিং বেশ কিছুদিন ওকে অন্যমনস্ক দেখাচ্ছিল। একদিন জানতে চাইলাম কি হয়েছে, তাতে ও রেগে গিয়ে আমাকে মারতে ওঠে। নিজেকে খুবই হেল্পলেস লেগেছিল সেদিন। তারপর ও হঠাৎ একদিন ল্যাবে আমাকে সরি বলে ল্যাব ছেড়ে বেরিয়ে গেল। ওর এই অদ্ভুত আচরণে আমিও খুব অবাক হয়েছিলাম। ইদানিং মাসে 2 বার করে ল্যাবের কাজ ফেলে বিদেশে চলে যেত। আমি জানতে চাইলে আমাকে পর্যন্ত এড়িয়ে চলত। ও তো সংসার করেনি, বৃদ্ধ পিতা কিছুদিন আগে মারা গেছেন। বাড়িতে একাই থাকতো। আমার মনে হয় মেন্টাল প্রেশার থেকেই এই ধরনের আচরণ করছিল। তবে ওর এই অদ্ভুত আচরণে আমি অবাক নিশ্চয়ই হয়েছি, কিন্তু ওর সম্পর্কে কোনো খারাপ জাজমেন্ট আমি কখনোই করব না। ও আমার খুবই কাছের বন্ধু। ওর মতো এত হেল্পফুল, নিঃস্বার্থ বন্ধু পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার। ওকে যে করেও খুঁজে বের করুন মিস্টার যোশী। আমাদের তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব। ধন্যবাদ মিস্টার যোশী। কিছুক্ষণ চুপ করে রইলেন ডক্টর দেশাই।
আচ্ছা ডক্টর দেশাই, আপনি ওনার নিখোঁজ হওয়া সম্পর্কে কি করে জানতে পারলেন? আসলে ওকে কিছুদিন ধরে ল্যাবে অনুপস্থিত দেখে আমি চারিদিকে খোঁজ করা শুরু করি। তারপর খোঁজ না পেয়ে এখানকার ডিআইজি সুখবিন্দার ওকে পুরোটা জানাই। সে আবার আমাদের কমন ফ্রেন্ড। এরপর স্থানীয় পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খোঁজ খবর করতে শুরু করে। জানা যায় ওর গাড়িটা ট্রেস করা গেছে আসামের কাছে একটা পরিত্যক্ত রাস্তার ধারে, কিন্তু গাড়িতে কেউ নেই। আসাম পুলিশ পুরো বিষয়টা কনফার্ম করেছে। হায়দ্রাবাদ থেকে আসামের দূরত্ব প্রায় 2600 কিলোমিটার মতো। এতটা রাস্তা আপনি ভাবতে পারছেন মিস্টার যোশী? কথা শেষ করে মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে রইলেন ডক্টর দেশাই। কৈলাস একটা নোটবুক বের করে ডক্টর কুলকার্নির ফোন নাম্বার, গাড়ির ডিটেলস এবং আরও কিছু প্রয়োজনীয় ইনফরমেশন লিখে নিল। তারপর বলল, অসংখ্য ধন্যবাদ ডক্টর দেশাই আমাকে এতটা সময় দেওয়ার জন্য। আজকে চলি, আবার প্রয়োজন হলে আপনাকে বিব্রত করতে পারি। হ্যাঁ, অবশ্যই করবেন। প্লিজ দেখুন কুলকার্নির যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করবেন না স্যার, ওনাকে উদ্ধার করা আমাদের কর্তব্য। রেস্তোরাঁর বিল মিটিয়ে বেরিয়ে গেল কৈলাস। কিছুক্ষণের মধ্যে ডক্টর দেশাইও গাড়িতে উঠে বসলেন। রেস্তোরাঁ থেকে বেরিয়ে কৈলাস যখন থানায় এসে পৌঁছল তখন রাত প্রায় 10টা। নিজের পরিচয় দিতেই লোকাল থানার ওসি একটু নড়ে চড়ে বসল। ডক্টর কুলকার্নির নিখোঁজের ইনভেস্টিগেশন প্রসঙ্গে জানতে চাইলে ওসি বিজয় লোখান্ডে বলল, দেখুন, আমরা ওনার নিখোঁজ হওয়ার রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত শুরু করি। প্রথমে ওনার বাড়ি এবং তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ চেক করা হয়। সেখানে দেখা যায় উনি ওই দিন আনুমানিক রাত 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে একটা ধাবায় পৌঁছে ফোনে বেশ কিছুক্ষণ কথা বলেন। ধাবার সিসিটিভি থেকে আমরা এটা আবিষ্কার করি। প্রথমে এইটুকুই ইনফরমেশন ছিল আমাদের কাছে। এরপর ওনার গাড়ির নম্বর, ছবি এবং অন্যান্য ইনফরমেশন দিয়ে ঝাঁসি, কানপুর, লখনৌ, গোরখপুর, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, এমনকি আসাম পর্যন্ত বিভিন্ন থানায় ইনফর্ম করা হয়। শেষ পর্যন্ত আসাম পুলিশ কনফার্ম করে যে এই নম্বরের একটা গাড়ি আসামের কালিয়াভমারা ব্রিজের কাছে রাস্তার ধারে ট্রেস হয়েছে। তবে রহস্যজনকভাবে গাড়িতে কাউকে পাওয়া যায়নি। এখন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত প্রায় 3 কিলোমিটার লম্বা এই ব্রিজ আসাম আর অরুণাচলকে একসাথে যুক্ত করছে। প্রথমে তো আমি আসাম পুলিশের পাঠানো ছবি আর ফুটেজ দেখে অবাক হয়ে যাই। এতটা রাস্তা উনি নিজে ড্রাইভ করেছেন। উনি তো ফ্লাইটেও যেতে পারতেন, তাই না? তো সেই জন্য স্যার পুরো বিষয়টা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। সে ব্যাপারে আমি একদম নিশ্চিত। প্লিজ মিস্টার লোখান্ডে, ওনার সম্পর্কে যা জানতে পেরেছেন সেই ডিটেলসগুলো আমাকে দিন। হ্যাঁ, শিওর স্যার। লোখান্ডে কম্পিউটার খুঁজে সমস্ত ফুটেজ এবং অন্যান্য ডিটেলস সেন্ড করল কৈলাস যোশীকে। থ্যাংক ইউ। করমর্দন করে থানা থেকে প্রস্থান করল কৈলাস। সঙ্গে নিয়ে চলল একরাশ প্রশ্ন, কৌতূহল এবং রহস্য। অভিমন্যুর কেবিনে রুদ্ধদ্বার বৈঠক চলছে। ইনভেস্টিগেশনের ডিটেলস খুব ভালো করে স্টাডি করে অভিমন্যু মন্তব্য করল, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, 3 জনের ক্ষেত্রেই কতগুলো কমন ফ্যাক্টর রয়েছে। সকলে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। প্রথমত, এই 3 জন সায়েন্টিস্টেরই বৈদেশিক যোগ রয়েছে। এনারা মাসে 2 বার করে কোনো অজ্ঞাত কারণে দেশের বাইরে যেতেন। এই বিষয়টাই আমার কাছে বেশ রহস্যজনক। এর কারণটা আমাদের জানতে হবে। দ্বিতীয়ত দেখো, এনারা 3 জনেই 2014-এ আফ্রিকায় ইবোলা এপিডেমিকের সময় ওখানে থেকে কাজ করছিলেন। এখন কি ধরনের কাজে এনারা ইনভলভ ছিলেন তার একটা ডিটেলস জানা প্রয়োজন। এবং তৃতীয়ত, 3 জনে আলাদা শহরে থাকা সত্ত্বেও নির্দিষ্ট কোনো রকম মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই কারণটাই আমাকে খুব বেশি ভাবাচ্ছে। এছাড়া ডক্টর কুলকার্নি আসামে পৌঁছে কোথায় নিখোঁজ হলেন? উনি কি স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন না যেতে বাধ্য হয়েছিলেন? বাকি 2 জন সায়েন্টিস্টই বা কোথায়? পুরো বিষয়টা কেমন যেন ঘেঁটে গিয়েছে, জট পাকিয়ে গিয়েছে। অর্ণব, এনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর কল লগের ডিটেলসটা আমাকে দাও তো।
অর্ণব দ্রুত অভিমন্যুর হাতে একটা হার্ড কপি তুলে দিয়ে বলল, স্যার, এনাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্প্রতি কোনো সন্দেহপূর্ণ লেনদেন হয়নি, তবে বেশ কিছু আইএসডি কল লগ রয়েছে। কই দেখি। স্ট্রেঞ্জ, এই আইএসডি কোড তো সাউথ আফ্রিকার। তার মানে 3 জনকেই সাউথ আফ্রিকা থেকে বারবার যোগাযোগ করা হয়েছে। স্যার, এই নম্বরগুলোতে কিছুতেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুব সম্ভবত সিম কার্ডগুলো ওরা নষ্ট করে দিয়েছে। তুমি একটা কাজ করো অর্ণব, কলকাতা, হায়দ্রাবাদ আর বেঙ্গালুরুর এয়ারপোর্ট অথরিটির সাথে যোগাযোগ করো। এদের 3 জনের ট্রাভেলিং ডিটেলস নিয়ে একটা রিপোর্ট তৈরি করো। ওকে স্যার। অর্ণব কেবিন থেকে বেরিয়ে গেল। ঠিক সেই সময় শিখা দেশমুখের ফোন বেজে উঠল। স্যার, এসপিডি রাঘবনের ফোন। রিসিভ করে লাউড স্পিকারে দাও। শিখা তাই করল। হ্যালো মিস দেশমুখ। ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো এসপি রাঘবনের কণ্ঠ। একটা গুড নিউজ আছে, আমরা ডক্টর সুব্রমণিয়ামের গাড়িটা ট্রেস করতে পেরেছি। ওকে। আসামের কালিয়াভমারা ব্রিজ ক্রস করে অরুণাচলের রাস্তায় গাড়িটাকে উদ্ধার করা হয়। অবশ্য গাড়িতে কেউ ছিল না। ফটো আর ডিটেলস আপনাকে সেন্ড করে দিচ্ছি ম্যাডাম, একবার চেক করে নিন। ওকে, ইনফরমেশনের জন্য ধন্যবাদ মিস্টার রাঘবন। খবরটা শোনার পর অভিমন্যু সকলের কাছে অনুমতি নিয়ে কেবিনের বাইরে গেল এবং গোয়েন্দা প্রধান প্রমোদ রঞ্জন চৌধুরীকে সমস্ত ঘটনাটা ব্রিফ করল। ফোনের কথোপকথনের মধ্যে কিছু শব্দ অস্পষ্টতার আড়াল থেকে স্পষ্টভাবে শোনা গেল। গভর্নমেন্ট পারমিশন, অরুণাচল, লোকাল সোর্স, আর্মি ব্যাকআপ। অভিমন্যু পুনরায় কেবিনে প্রবেশ করে ওসি বিজয় লোখান্ডে এবং এসপি রাঘবনের পাঠানো ইমেজ ও ফুটেজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে চেক করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই অর্ণব ফিরে এসে জানালো, স্যার, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কেম্পেগোয়াড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটির সাথে আমি কথা বলেছি। ওনারা প্যাসেঞ্জার ডিটেলস সেন্ড করেছেন। ইনফরমেশন অনুযায়ী এই 3 জন সায়েন্টিস্টই মাসের 4 ও 20 তারিখ নাগাদ দক্ষিণ আফ্রিকার অন্যতম শহর জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা দিতেন। স্যার, এই নিন বিগত 4 মাসের প্যাসেঞ্জার লিস্টের হার্ড কপি। গুড জব অর্ণব। অভিমন্যু সব খুঁটিয়ে দেখতে শুরু করল এবং মাঝে মাঝে তার চোখে মুখে বেশ বিস্ময় ভাব প্রকাশ পেল। ডেভিড, হাউ আর ইউ? ভালো স্যার। অভিমন্যুর ফোন পেয়ে কিছুটা অবাক হলো ডেভিড। সে ডিপার্টমেন্টের একজন দক্ষ আন্ডারকভার এজেন্ট। বেশ কিছু বছর হলো জোহানেসবার্গে রয়েছে। আর্জেন্টলি তোমার থেকে আমার কিছু ইনফরমেশন চাই। অভিমন্যু 3 জন ভাইরোলজিস্টের ঘন ঘন জোহানেসবার্গে আসা থেকে শুরু করে তাদের মিসিংয়ের সমস্ত ঘটনা ব্রিফ করে ডেভিডকে ওনাদের ওই দক্ষিণ আফ্রিকার কানেকশনের কারণ থেকে ওনাদের এখনকার কাজের ডিটেলস ইনফরমেশন জোগাড় করতে বলল। ওকে স্যার, তবে আমার কিছুটা সময় লাগবে। Yeah, I can understand that. But take your time as short as possible, David. All right? কিছুক্ষণ পর অভিমন্যুর কেবিনে প্রবেশ করলেন মলিকিউলার ভাইরোলজিস্ট ডক্টর সুবর্ণ রায়। অভিমন্যু ওনার কাছে পূর্ববর্তী ঘটনার কিছু বিষয় ব্রিফ করে বলল, ডক্টর রায়, এখনো পর্যন্ত যা লিড পাওয়া গেছে তাতে আমার অনুমান এই 3 জন ভাইরোলজিস্ট ডেডলি ইবোলা ভাইরাস নিয়ে কোনো সময় কাজ করেছিলেন। তবে এটা আরও নিশ্চিতভাবে বলতে কিছুটা সময় লাগবে। এখন যদি ওনাদের এই গবেষণার মাঝে কোনো ষড়যন্ত্রের বীজ লুকিয়ে থাকে তাহলে তা মানব সভ্যতাকে এক বিপর্যয়ের সামনে দাঁড় করাতে পারে। তাই এই মিশনে যাওয়ার আগে আমাদের এই ভাইরাস সম্পর্কে ডিটেলসে একটু জানা দরকার। মানে এইসব ব্যাপারে আপনি তো স্যার এনসাইক্লোপিডিয়া, কাজেই এই ভাইরাসের অরিজিন থেকে শুরু করে পুরো ইতিহাসটাই জানতে চাই। যতটা আমি জানি তোমাদের বলছি। এই ঘটনাটা সূত্রপাত হয়েছিল 1976 সালের সেপ্টেম্বর মাস নাগাদ বেলজিয়ামের এন্টফপ বা অ্যান্টিভেভ নামের একটি শহরে। সেখানে ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিন নামে একটি মেডিকেল সংস্থা রয়েছে। 1976 সালে এই ইনস্টিটিউটে একটি গাঢ় নীল রঙের থার্মাল পার্সেল এসে পৌঁছায়। অবশ্য ওই পার্সেলের মধ্যে থাকা বরফের টুকরো ততক্ষণে গলে জল হয়ে গেছিল। পার্সেলটা খুলে দেখা যায় তার মধ্যে কিছু ছোট ছোট শিশি রয়েছে, যাতে ছিল কিছু ব্লাড স্যাম্পলস। পার্সেলটা সুদূর আফ্রিকার জাইরে থেকে বেলজিয়ামে এসেছিল। এই জাইরের বর্তমান নাম
ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। বেলজিয়ামের এক ডাক্তার কর্মসূত্রে জাইরেতেই থাকতেন। ওনার একজন পেশেন্ট ছিলেন স্থানীয় একটি চার্চের নান। ডাক্তারবাবু কিছুতেই ওনার রোগ নির্ণয় করতে পারছিলেন না। শুধু এইটুকুই তিনি জানতেন যে এই রোগ জাইরেতে আরো কিছু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই রোগ নির্ণয়ের উদ্দেশ্যেই ডাক্তারবাবু ওই নানের ব্লাড স্যাম্পল ITM এ পাঠিয়েছিল। ITM এর বিশেষজ্ঞগণ ওই স্যাম্পল পরীক্ষা করে বেশ চিন্তিতই হয়ে পড়েন, কারণ তাতে বাল্বের ফিলামেন্ট আকৃতির এক ধরনের জীবাণু পাওয়া গেছিল, যার আকৃতির সাথে মিল ছিল মারবার্গ ভাইরাসের। এই ভাইরাসের কাহিনীও আফ্রিকার সাথেই জুড়ে ছিল। সেই ঘটনা 1966 সালের। একদিন ইউগান্ডা থেকে আসা দুটি জাহাজ জার্মানির দুটি শহর ফ্র্যাঙ্কফুর্ট ও মারবার্গে এসে পৌঁছায়। এই দুটি জাহাজে ছিল ইউগান্ডার কিছু বানর, যেগুলো মূলত বৈজ্ঞানিক গবেষণার জন্যই ইউগান্ডা থেকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু বানরগুলো গবেষণা কেন্দ্রে এনে কিছুদিন গবেষণা চালানোর পর বেশ কিছু গবেষক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রায় 32 জন অসুস্থ গবেষকের মধ্যে দুঃখজনকভাবে 7 জন মারা যান। বিজ্ঞানীরা পরে গবেষণা করে জানতে পারেন এনাদের মৃত্যু একটি অজানা ভাইরাসের সংক্রমণের ফলে হয়েছে। যেহেতু সংক্রমণের প্রথম ঘটনা মারবার্গ শহরেই হয়েছিল, তাই এই ভাইরাসের নামকরণ হয় মারবার্গ ভাইরাস। ITM এর বিশেষজ্ঞ গবেষকগণ ওই থার্মাল পার্সেলের মধ্যে উপস্থিত ব্লাড স্যাম্পেলের জীবাণুকে প্রথমে ভেবেছিলেন এই নতুন ভাইরাসও হয়তো মারবার্গ ভাইরাসই, কিন্তু আরও অনুসন্ধানের পর তা ভুল প্রমাণিত হয়। জানা যায় এটি একটি নতুন ধরনের ভাইরাস, যাকে পৃথিবী প্রথমবার দেখছে। বিশেষজ্ঞ দল এরপর পুনরায় অনুসন্ধান শুরু করেন এই ভাইরাসের উৎপত্তি নিয়ে। এরই পাশাপাশি এই ভাইরাসের সংক্রমণের প্রথম কেসও সামনে এসে পড়ে আফ্রিকার জাইরেতে মুকুগাঁও নামক স্থানে। এই মুকুগাঁও দিয়ে একটি নদী প্রবাহিত হয়। স্থানীয় ভাষায় সেই নদী লেকবালা নামেই পরিচিত। প্রায় 250 কিলোমিটার প্রবাহিত এই নদীটি কঙ্গো নদীরই একটি অংশ। এই নদীরই অপর নাম ইবোলা, আর এই ইবোলা নদীর নাম অনুসারেই নতুন ভাইরাসের নামকরণ করা হয় ইবোলা ভাইরাস। 2014 থেকে 2016 সালের মধ্যে এই ভাইরাস আফ্রিকার দেশগুলিতে প্রচণ্ড তাণ্ডব সৃষ্টি করেছিল। 1976-এর পর থেকে 2014 সাল পর্যন্ত এই ভাইরাসের সৃষ্ট মহামারীর মধ্যে এটিই ছিল সব থেকে বড় মহামারী। আফ্রিকার গিনিতে মিলিয়ান্ডো নামে এক গ্রামে এক বৃহদাকৃতি উদ্ভিদের কোটরে বাস করত অসংখ্য বাদুড়। গ্রামের বাচ্চারা ওই গাছে চড়ে খেলা করত এবং খেলার ছলে তারা ওই কোটরে হাত ভরে বাদুড়ও ধরত। অনেক সময় আবার সেগুলোকে আগুনে ঝলসেও খেত। ওই গ্রামেরই এমিলে ও আমন নামে একটি বাচ্চা, সেও প্রতিদিন ওই গাছের নিচে বন্ধুদের সাথে খেলতে যেত। তারপর 2013 সালের ডিসেম্বর মাসের ঘটনা। সেদিনও এমিলে খেলা শেষে বিকেল নাগাদ বাড়ি ফেরে, কিন্তু রাত থেকে ওর প্রচণ্ড জ্বর হয়। ধীরে ধীরে অন্যান্য কিছু লক্ষণও প্রকাশ পায় তার। কিছুদিনের মধ্যেই বাচ্চাটি সে অজানা জ্বরে মৃত্যুর কোলেই ঢলে পড়ে। এমিলের মৃত্যুর কিছুদিনের মধ্যেই এই একই লক্ষণ নিয়ে তার মা এবং পরিবারের অন্যান্য সদস্যরাও মারা যান। এছাড়া বাচ্চাটাকে ঝাড়ফুঁক করতে আসা একজন স্থানীয় মহিলা এবং একজন নার্সেরও মৃত্যু হয়। এবার একটা মজার ঘটনা হলো, এই গাছটার উপরে একটা বড় মৌচাক ছিল। গ্রামের একজন মধু বিক্রেতা ওই মৌচাকে মধু সংগ্রহের উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেওয়া মাত্রই আগুনের লেলিহান শিখা গাছের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়ে। তখন ওই গাছ থেকে ঝাঁকে ঝাঁকে বাদুড় বেরিয়ে আসতে থাকে।
বেশ কিছু বাদুড়ের ওই আগুনে ঝলসে মৃত্যুও হয়। গ্রামবাসীরা ওই মৃত বাদুড়গুলিকে নিয়ে গ্রামেরই এক প্রান্তে স্তূপাকৃত করে। তখন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই বাদুড়ের স্তূপ থেকেই বিশাল মহামারীর সৃষ্টি হতে চলেছে। কিছুদিনের মধ্যেই গোটা গ্রামে অজানা জ্বর ছড়িয়ে পড়ে, তাতে বহু আক্রান্ত মানুষের মৃত্যুও হয়। 60 দিনের মধ্যেই এই অজানা মারণ রোগ ছড়িয়ে পড়ে সমগ্র গিনিতে। এর সংক্রমণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে 2014 সালের এপ্রিল মাসের মধ্যেই তা গিনি ছাড়াও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইউগান্ডা, লাইবেরিয়া, সাউথ সুদান, সিয়েরা লিওন, গ্যাবন, আইভরি কোস্ট, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকার সমস্ত স্থানকে গ্রাস করে ফেলে। মূলত এইভাবেই ইবোলা মহামারী হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল সেই সময়। একটু ইন্টারাপ্ট করছি স্যার, আসলে জানতে খুব ইচ্ছে করছে যে এই ভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণ এর উপসর্গগুলো কি। বিজ্ঞানীদের অনুসন্ধান থেকে যা জানা যায়, ইবোলা হলো ফিলোভাইরিডে ভাইরাস গোষ্ঠীর একটি জীবাণু। এটি মানবদেহে হেমোরেজিক জ্বরের সৃষ্টি করে। সহজ অর্থে হেমোরেজিকের মানে হলো মানুষের শরীরের ভিতরে ব্লিডিং সৃষ্টি হওয়া একটি রোগ। যেমন আমরা ব্রেন হ্যামারেজের কথা জানি, যাতে মস্তিষ্কের ভিতরে কোনো একটি অংশে ব্লিডিং সৃষ্টি হয়। বিজ্ঞানের পরিভাষায় বলতে গেলে এই ভাইরাস হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ ভাইরাস। মূলত 19,000 নিউক্লিওটাইড বিশিষ্ট এক সূত্রক আরএনএ ভাইরাস এটি। এর 5টি প্রজাতি রয়েছে: ইবোলা জাইরে, ইবোলা সুদান, ইবোলা আইভরি কোস্ট, ইবোলা ব্রেস্টন এবং ইবোলা বন্দিভুগীয়। বুঝলে, ইবোলা ভাইরাসের সংক্রমণে প্রচণ্ড জ্বর, বমি এবং অন্যান্য কিছু উপসর্গও দেখা যায়। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে 50 থেকে 90% মৃত্যু পর্যন্ত ঘটে। এই ভাইরাসের সংক্রমণ ঘটে এক মানব দেহ থেকে নির্গত ফ্লুইডের মাধ্যমে অন্য মানব দেহে। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও এই ভাইরাস অন্য মানব দেহে সংক্রমিত হতে পারে। বিশেষত ভাইরাসের ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট যে ভাইরাস একাকী বেশি দিন বাঁচতে পারে না। এর বেঁচে থাকার জন্য কোনো জীবন্ত জীবের প্রয়োজন হয়, যাকে ভাইরাসের হোস্ট বলে। এই হোস্টের দেহ থেকে সে একাধিক দেহকে বেছে নেয় সংক্রমণ ও বৃদ্ধির জন্য। আচ্ছা স্যার, এই ইবোলা ভাইরাস কি ধারাবাহিকভাবে পৃথিবীর বুকে মহামারী সৃষ্টি করেছে? আসলে শিখা, ইবোলার বিষয়টি বেশ কৌতূহলপূর্ণ, কারণ 1976 সাল থেকে আজ পর্যন্ত এই ভাইরাসের কোনো ধারাবাহিক অস্তিত্ব কিন্তু ছিল না। 1977 থেকে 17 বছর পুরোপুরি নিখোঁজ থাকার পর 1994 সালে এটি পুনরায় আত্মপ্রকাশ করে। পরে 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত পুরোপুরি আবার নিখোঁজ হয়ে যায়। এই অদৃশ্য হওয়া এবং পুনরায় হোস্ট খুঁজে মহামারীর রূপ নেওয়া, এটি এর অন্যতম বৈশিষ্ট্য। হয়তো এই অদৃশ্য হওয়ার মাঝখানে এই ভাইরাস কোনো জীবের মধ্যে, মানে রিজার্ভার হোস্টের মধ্যে লুকিয়ে থাকে। যেমন নিপা এবং হেন্ড্রা ভাইরাসের ক্ষেত্রে এই রিজার্ভার হোস্ট হলো বাদুর, বিশেষত এশিয়ার ফল ভক্ষক বাদুর। ইবোলার ক্ষেত্রে রিজার্ভার হোস্ট কারা, এ নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন আফ্রিকার জঙ্গলে থাকা শিম্প্যাঞ্জি, আফ্রিকান গ্রিন মাঙ্কি, বেবুন বা গরিলাই ইবোলা ভাইরাসের রিজার্ভার হোস্ট, কিন্তু পরবর্তীকালে এই অনুমান ভুল প্রমাণিত হয়। কারণ ইবোলা ভাইরাসের সংক্রমণে এই সকল প্রাণীদেরও মৃত্যুর ঘটনা সামনে আসে। এরাই যদি রিজার্ভার হোস্ট হতো, তাহলে এদের কিন্তু মৃত্যু ঘটত না। তবে শেষ সমীক্ষা অনুযায়ী বাদুরকেই এর রিজার্ভার হোস্ট বলে মনে করা হচ্ছে।
যদিও এর প্রামাণ্য নথি এখনো নেই। বেশ কিছুক্ষণ মনোযোগ সহকারে শোনার পর কৈলাস যোশী প্রশ্ন করল, আচ্ছা ডক্টর রায়, বিষয়টা কিছুটা আমার বোধগম্য হলেও একটা জিনিস ঠিক বুঝে উঠতে পারছি না। মানে ওই মারণ ভাইরাস প্রকৃতই আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে ভ্যাকসিন ঠিক কিভাবে কাজ করবে? গুড কোয়েশ্চেন কৈলাস। আমার দ্বারা যতটা সম্ভব একটু সহজ করেই বলার চেষ্টা করছি তোমায়। আমাদের শরীরের অন্যতম জেনেটিক ম্যাটেরিয়াল হলো ডিএনএ। এই ডিএনএ থেকেই আমাদের শরীরে এমআরএনএ তৈরি হয়, আর এই প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন। এই এমআরএনএ বা মেসেঞ্জার রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে প্রোটিন। আমাদের শরীরের সমস্ত কাজই প্রোটিনের মাধ্যমেই হয়। যেমন ধরো এনজাইম, হরমোন, এগুলো সবই প্রোটিন। এই ধরনের এমআরএনএ ভ্যাকসিনে থাকে এমআরএনএ ফ্যাট, শর্করা, লবণ, জল, এইসব আর কি। আমাদের দেহকোষের মেমব্রেন লিপিড দ্বারা গঠিত হয়, তাই ল্যাবে এমআরএনএর উপর একটি লিপিড আবরণ তৈরি করা হয়। এমআরএনএ যখন ভ্যাকসিনের মাধ্যমে আমাদের কোষের মধ্যে চলে আসে তখন তা প্রোটিন তৈরি করে। এইখানেই আসল মজা লুকিয়ে আছে। এই এমআরএনএ যে প্রোটিন তৈরি করে তা হলো নির্দিষ্ট মারণ ভাইরাসের প্রোটিন, যাকে বলে স্পাইক প্রোটিন। একবার এই স্পাইক প্রোটিন তৈরি হলে আমাদের শরীর এই প্রোটিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরি করা শুরু করে, এবং এই অ্যান্টিবডি এই প্রোটিনকে ধ্বংস করার কাজ করে। সব খেলাই আসলে অ্যান্টিবডি তৈরির জন্য, বুঝলে? এবার ধরো, যদি কোনোদিন ওই ডেডলি ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে ওই ভাইরাসের স্পাইক প্রোটিন বিরুদ্ধ অ্যান্টিবডি আগে থেকেই আমাদের শরীরে তৈরি হয়ে থাকার জন্য ওই ভাইরাস আমাদের শরীরে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। এটাই হলো এই পদ্ধতির সাফল্য। ডক্টর রায় তার ইবোলা সংক্রান্ত আলোচনার ইতি টানলেন। আপনাকে আর নতুন করে ধন্যবাদ দিয়ে ছোট করব না স্যার। কলকাতা ফিরেই আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করছি, একদম গ্যারেন্টিড। তোমার মতো অবাধ্য ছাত্রের আমার খুব প্রয়োজন অভি। আজকাল তো এরকম ছাত্র আর বিশেষ নেই বললেই চলে, যার মনে সর্বক্ষণ কে, কি, কেন, কোথায়, কিভাবে এই সকল প্রশ্ন ঘোরাফেরা করছে, বুঝলে? সুইস সাইকিয়াট্রিস্ট কার্ল জুংয়ের একটি বিখ্যাত উক্তি মনে পড়ে গেল, টু আস্ক আ রাইট কোয়েশ্চেন ইজ অলরেডি হাফ দ্য সলিউশন অফ এ প্রবলেম। আমাদের সত্য সন্ধানী অভি এটি যে খুব ভালোই পারে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। দুজন জ্ঞানী মানুষের পারস্পরিক বুদ্ধিদীপ্ত ভাব বিনিময়ের মাঝেই হঠাৎ ছন্দপতন ঘটল। ডেভিড যে এত তাড়াতাড়ি ফোন করবে সেটা অভিও ভাবতে পারেনি। জয় হিন্দ ডেভিড। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, এটা একদম সিকিউর কানেকশন। তুমি যা জানতে পেরেছো আমাকে বলো। বেশ কিছুক্ষণ মনোযোগ সহকারে ডেভিডের সম্পূর্ণ কথা শোনার পর অভি বলল, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ডেভিড। তোমার ইনফোগুলো অনেক কাজে লাগবে। টেক কেয়ার, বাই, জয় হিন্দ। কোনো এক অজ্ঞাত কথোপকথনের গাম্ভীর্যতায় অভিমন্যুর ভাবভঙ্গিতে অদ্ভুত পরিবর্তন এনে দিল। শক্ত চোয়াল, তীক্ষ্ণ দৃষ্টি, মুষ্টিবদ্ধ হাত, যেন কোনো কিছুর অশনি সংকেত। পুনরায় বেজে ওঠা ল্যান্ডফোনটির কর্কশ শব্দে সম্বিত ফিরে এলো অভিমন্যুর। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ফোনের ওপার থেকে ভেসে এলো গোয়েন্দা প্রধান মিস্টার চৌধুরীর গম্ভীর কণ্ঠস্বর। গভর্নমেন্ট পারমিশন দিয়ে দিয়েছে, তোমাদের ইনার লাইন পারমিটও হয়ে গেছে। তুমি তোমার টিম নিয়ে আজই রওনা হয়ে যাও অরুণাচলের উদ্দেশ্যে। ওখানে আমাদের দুজন লোকাল এজেন্ট সালোম মিনা এবং সাঙ্গু মিবাং তোমাদের অ্যাসিস্ট করবে। আর্মির মেজর জেনারেল বিক্রমজিৎ সিং এর সাথেও আমার কথা হয়েছে। প্রয়োজনে আর্মি স্পেশাল টিম তোমাদের ব্যাকআপ দেবে। আমি তোমাকে জরুরি কিছু কন্ট্যাক্ট শেয়ার করছি, এগুলো তোমার প্রয়োজন হবে। অভি, মনে রেখো, যে করে হোক মিশন আমাদের সাকসেসফুল করতেই হবে, নইলে বড় বিপদ ছড়িয়ে পড়বে সারা দেশে। স্যার, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। প্রাণ থাকতে এই মিশনে আমরা পরাজয় স্বীকার করব না। অলরাইট, টেক কেয়ার মাই বয়। জয় হিন্দ স্যার।
আসামের জোরহাট বিমানবন্দরে নেমে অভিমন্যু এবং তার টিম রওনা দিল জিরো ভ্যালির উদ্দেশ্যে। সালোম, মিনা এবং সাঙ্ঘু মিবাং দুজনেই অরুণাচলের অধিবাসী। অত্যন্ত মৃদুভাষী এবং অনাবিল আন্তরিকতায় পূর্ণ এদের ব্যবহার। শহরের যান্ত্রিকতা থেকে বহু দূরে সবুজ বনানীর নিঃস্বার্থ আলিঙ্গনকে পাথেয় করে সকলকে নিয়ে গাড়ি ছুটে চলল এক অজানা রহস্য সমাধানের লক্ষ্যে শূন্য উপত্যকার দিকে। মূলত সালোম এবং সাঙ্ঘুর দেওয়া কিছু তথ্যের উপর ভিত্তি করেই তাদের এই রহস্যভেদী অভিযান। ডক্টর রায় বললেন, ল্যান্ড অফ ডনলেট মাউন্টেন্স, অর্থাৎ উদিত সূর্যের দেশ, প্যারাডাইস অফ অর্কিড, মেঘের রাজ্য কিংবা প্রকৃতির গুপ্তধন অরুণাচলকে যেই নামেই ডাকা হোক না কেন, এর মতো নয়নাভিরাম স্থান ভূভারতে খুব কমই আছে। বুঝলে অভি? অভিমন্যু স্মৃতিচারণ করছিল ইউনিভার্সিটিতে পড়া উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি উক্তি, দ্য আর্থ হ্যাজ মিউজিক ফর দোজ হু লিসন। সত্যি ডক্টর রায়, এ এক অবর্ণনীয় সৌন্দর্য। চারিদিকে এত সবুজ অনেক দিন পর দেখছি। আজকাল শহরটা তো একেবারে কংক্রিটের বিষাক্ত জঞ্জালে ভরে গেছে। অনেক দিন পর একটু প্রাণ খুলে শ্বাস নিতে পারছি। আর দেখুন না, এখানকার মানুষজনের এই অদ্ভুত সারল্যের পেছনেও কিন্তু এই নৈসর্গিক প্রকৃতিরই অবদান রয়েছে। আর এদেরই এত বড় ক্ষতি করতে চাইছে ওই পাষণ্ডগুলো। এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না স্যার। অভি, তথাকথিত পশ্চিম সভ্য সমাজের মানুষেরা তো এতদিন তাই করে এসেছে। মানুষের সরলতা ও অজ্ঞতার সুযোগ নিয়ে দেশের সম্পদ লুট করে এরা ধনী হয়েছে, আর নিষ্পাপ মানুষদের পরাধীনতার নাক পাশে বন্দি করেছে। কিন্তু সময় বদলেছে স্যার। ইতিহাসের পুনরাবৃত্তি আর কিছুতেই হতে দেব না। নানান কথোপকথনের মধ্যে অনেকটা পথ অতিক্রম করে গাড়ি যখন এসে পৌঁছল প্রায় 1500 মিটারের অধিক উচ্চতায় অবস্থিত জিরো উপত্যকায়, তখন সূর্য চারিদিকে তার রক্তিম আবির্মাখা রূপছটা বিকিরণে শয্যা প্রস্তুতির জানান দিচ্ছে। জিরো উপত্যকা থেকে দূরে গগনস্পর্শী পাহাড়গুলি যেন আলো ছায়ার অন্তরালে বিরাট দৈত্যের রূপ ধারণ করেছে। রূপসী অরুণাচলের এটি অন্যতম আকর্ষণীয় স্থান, যা এখনও মানুষের সুপরিচিতির বলয় থেকে কিছুটা নিজেকে বাঁচিয়ে রেখেছে নিজের দুর্গমতার মোড়কে। জিরো ভ্যালি থেকে কিছুটা দূরে অবস্থিত একটি হোমস্টের সামনে গাড়ি থামল। নিরাপত্তার খাতিরেই এই দূরবর্তী হোমস্টে নির্বাচন করেছে সালোম। সালোম দ্রুত গাড়ি থেকে নেমে হোমস্টের দিকে এগিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই হোমস্টে থেকে দুজন কর্মচারী দ্রুত পদে এসে পৌঁছল গাড়ির কাছে। সাঙ্ঘুর নির্দেশে ওরা অভিদের কিছু ব্যাগপত্র নিয়ে হোমস্টের দিকে এগিয়ে গেল। স্যার, প্লিজ আপনারা ভেতরে আসুন। সকলে একে একে হোমস্টের দিকে অগ্রসর হলেও অভিমন্যু কিছুক্ষণ গাড়ির পাশে দাঁড়িয়ে পারিপার্শ্বিক পরিবেশ তীক্ষ্ণ চোখে জরিপ করে নিল। কিছুক্ষণের মধ্যেই সালোম এসে পাশে দাঁড়ালো। তারপর দুজনে গোপন আলোচনায় মত্ত হল। আলোচনা শেষে সালোম বলল, নো প্রবলেম স্যার, সব ব্যবস্থা হয়ে যাবে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। সকলেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিল। অভিমন্যুর ডাকে রাত্রে ডিনার শেষ করে সকলে উপস্থিত হলো তার ঘরে। সকলের উদ্দেশ্যে আমার কিছু ব্রিফ করার আছে। বেশ কিছু লিড পাওয়া গিয়েছে এবং তার ভিত্তিতেই বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিশনের গোপনীয়তা আমাদের মেনটেন করতে হবে, না হলে কিন্তু বিপদ অনিবার্য। মেনলি সালোম আর সাঙ্ঘুর দেওয়া ইনফরমেশন অনুযায়ী বেশ কয়েক মাস ধরে এই জিরো উপত্যকা এবং তার আশেপাশে বিশেষত কার্দো এবং ট্যালে ফরেস্টের এলাকায় কিছু সন্দেহজনক অপরিচিত মানুষের আনাগোনা শুরু হয়েছে। গভীর রাতে গাড়ি চলাচল থেকে শুরু করে স্থানীয় কিছু জনজাতির মানুষের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, পুরো বিষয়টা নিছক কাকতালীয় ব্যাপার হতে পারে না। এমনিতেই ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী অরুণাচলের কিছু স্থান খুবই স্পর্শকাতর, তাই আমাদের অতি সতর্কতার সাথেই যে কোনো কাজ করতে হবে। অর্ণব, তুমি জিরো ভ্যালির আশপাশে হাপলি, ট্যালে এবং কার্দো ফরেস্ট অঞ্চলের ওল্ড এবং রিসেন্ট স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করো আর একটা রিপোর্ট তৈরি করো তার বেসিসে। ওকে স্যার। অভি, ওরা যদি এই জিরো ভ্যালির আশেপাশে জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে ওরা আমাদের হাত থেকে নিস্তার পাবে না। সেই সঙ্গে ডক্টর রয়, ডক্টর সুব্রমণিয়াম এবং ডক্টর কুলকার্নির খোঁজও আমাদের কিন্তু চালিয়ে যেতে হবে।
স্যার, ডেভিডের ইনফরমেশন যদি 100% সঠিক হয় তাহলে নিশ্চিত থাকুন ওনারা নিরাপদেই রয়েছেন এবং শত্রুদের সাথে রয়েছেন। তাই আমাদের উচিত আরও অ্যালার্ট থেকে কাজগুলো করা। ওরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান। আমাদের একটা ভুল পুরো মিশনকে ব্যর্থ করে দিতে পারে, কথাটা যেন সবার মাথায় থাকে। খুব বেশি হাইপার অ্যাক্টিভ হওয়ার কোনো দরকার নেই, জাস্ট চোখ কান খোলা রাখো। অভিমন্যুর কথায় সকলেই সম্মত হলো। কাল সকাল থেকে আমরা দুটো দলে ভাগ হয়ে আমাদের কাজ শুরু করব। অভিমন্যু সকলকে কিছু নির্দেশ দিল। সকলে তার কথায় সম্মতি জানিয়ে নিজের নিজের ঘরে চলে গেল। ভোর 5টা নাগাদ সূর্যের নরম আলো সূচিভেদ্য অন্ধকারের অহংকার চূর্ণ করে অরুণাচলকে আলোকিত করল। চারিদিকে শীতল আবহাওয়ার আবরণ ভেদ করে সূর্যের যে প্রথম রশ্মিটুকু জানলা দিয়ে প্রবেশ করছিল, শীতকাতর অঙ্গে তা ছিল প্রকৃতই আরামদায়ক। বিশ্রাম ও আরামদায়ক এই জাতীয় শব্দগুলোর সাথে হয়তো গোয়েন্দাদের অনিচ্ছাকৃত বিবাদ দীর্ঘদিনের। তাই সকলেই বিছানা ত্যাগ করে দ্রুত তৈরি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই দুটো গাড়ি এসে উপস্থিত হলো হোমস্টের সামনে। একটা গাড়ি নিয়ে ডক্টর রায় এবং অভিমন্যু এগোতে থাকল স্থানীয় আপাতানিদের গ্রামের দিকে। ড্রাইভার কাম ট্যুরিস্ট গাইড হিসেবে সঙ্গে গেল সালোম। অন্যদিকে আরেকটা গাড়িতে কৈলাস যোশী এবং শিখা দেশমুখ স্বামী স্ত্রীর ছদ্মবেশে রওনা দিল কার্দো জঙ্গল ও ট্যালে ভ্যালি সংলগ্ন এলাকা পর্যবেক্ষণে। সাঙ্গুমিবাং শিখাদের গাড়ির ড্রাইভারের ভূমিকায় অবতীর্ণ হল। গাড়িতে কিছু দূর অগ্রসর হতেই চোখে পড়ছিল নীল আকাশের নিচে দুর্গম পর্বতমালার কোলে অবস্থিত এই শূন্য উপত্যকার সৌন্দর্য। অভিমন্যু আপাতানি উপজাতি সম্পর্কে সালোমের কাছে জানতে চাইল। সালোম বলল, লোয়ার সুবনশিরি জেলার জিরো উপত্যকায় এই আপ্তানি উপজাতির মানুষের বাসস্থান। এই অঞ্চলটি সম্প্রতি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে শর্টলিস্টেড হয়েছে। এদের সিংহভাগ এখনও তাদের নিজস্ব ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিতেই বিশ্বাস করে। এই আপ্তানি উপজাতির মানুষের দুটি বিশেষ ঐতিহ্যপূর্ণ উৎসব হল ড্রি এবং মায়াকু। ডক্টর রায় এই উৎসবগুলো সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করলেন। সালোম পুনরায় বলতে শুরু করল, মূলত জুলাই মাসেই অনুষ্ঠিত হয় এই ড্রি উৎসব। এই উৎসবে তারা মূলত তাদের 4টি দেবদেবীকে সন্তুষ্ট করার জন্যই বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। এই দেবদেবীরা হলেন তামু, হার্নিয়াং, মিট্টি এবং দ্যানি। মূলত ভালো ফসলের সঙ্গে সুখ, সমৃদ্ধি, ধন এবং ঐশ্বর্যের প্রার্থনার মধ্য দিয়েই এই উৎসব পালন করা হয়। অন্যদিকে মায়াকো উৎসব পালিত হয় মার্চ মাসের মাঝামাঝি সময়। এটি এই জিরো উপত্যকায় বসবাসকারী সকল আপ্তানি উপজাতির মানুষের বন্ধুত্ব ও সংযোগের উদযাপন। জমিতে নতুন ফসলের চারা যখনই দেখা যায়, ঠিক সেই সময়ই এই উৎসব পালনের দ্বারা এরা পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও ফসলের উৎকৃষ্ট ফলনের জন্য প্রার্থনা করে। কিছুক্ষণের মধ্যেই আপাতানি গ্রামে পৌঁছে গেল অভিমন্যুরা। চোখে পড়ল টিনের ছাউনি দেওয়া বাঁশ নির্মিত কিছু বাড়িঘর। সালোমের সাথে অভিমন্যুরা এসে পৌঁছল এক বৃদ্ধা আপাতানি মহিলার বাড়িতে। সালোমকে এখানে সকলেই চেনে। বৃদ্ধা ওদের হাসি মুখে আমন্ত্রণ জানালো। এরা অত্যন্ত অতিথি বৎসল হয়। সকলের তা জানা থাকলেও চাক্ষুষ প্রমাণ পাওয়া গেল এই এখন। বৃদ্ধা ওদের মাচাতে বসতে বললেন। তারপর ভেতরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বাটিতে করে পরিবেশন করলেন সাদা আপাং। প্রথমে কিছুটা মাচার নিচে ফেলে তারপর খেতে বললেন তাদের। সকলে তাই করল। সালোম অভিমন্যুকে ইশারায় বোঝালো যে সে পরে এর কারণ বলবে। সালোম ওই বৃদ্ধার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করাতেই তার দু চোখ বেয়ে জল নেমে এলো। জানা গেল বেশ কিছুদিন আগে জমি থেকে ফেরার পথেই তার ছেলে গেগং নিখোঁজ হয়। গ্রামের লোক অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। কিছুক্ষণ পর ছেলেটার স্ত্রী এবং 10 বছরের পুত্র এসে দাঁড়ালো বৃদ্ধার পাশে। বাচ্চাটাকে দেখে খুব খারাপ লাগলো সকলের। অভিমন্যু কিছু বলতেই সালোম আপাতানি ভাষায় বৃদ্ধাকে আশ্বস্ত করে জানালো
তারা ঠিক খুঁজে বের করবে বৃদ্ধার ছেলেকে। বৃদ্ধা অবাক হয়ে চেয়ে থাকল অভিমন্যুর মুখের দিকে। সেখান থেকে বেরিয়ে অভিমন্যুরা আপাতানি গ্রামটা ঘুরে দেখতে লাগল। গ্রামের একজন মোড়ল গোছের বৃদ্ধ লোক জানালেন, বেগম ছাড়াও গ্রামের প্রেম সুবা, শিব্বা আর ওই তাজো নামের আরো 3 জন ছেলেকেও বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের মধ্যে প্রেম সুবা নিখোঁজ হয়েছে ওই কার্দো জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে। অন্যদিকে শিব্বা নিখোঁজ হয়েছে মিডে অঞ্চলের পাইন বন থেকে, আর তাজও নিখোঁজ হয়েছে টেলে বন থেকে। শিব্বা আর তাজও দুটো আলাদা আলাদা গ্রুপের ট্রেকিং গাইড হিসেবে গিয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। কথায় কথায় আরও জানা গেল, নিখোঁজ হওয়া প্রত্যেকটি ছেলের বয়স 18 থেকে 25-এর মধ্যেই। হাপলি টাউনশিপ থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত কার্দো জঙ্গল। গাড়ি থেকে নেমে শিখা, কৈলাস এবং সাঙ্ঘু এগিয়ে গেল জঙ্গলের দিকে। পথে কিছু জনসমাগম চোখে পড়ল। এই জঙ্গলের একটি জায়গায় সম্প্রতি কিছুটা কংক্রিটের ছোঁয়া লেগেছে। শিখায়ের কারণ জানতে চাইল সাঙ্ঘুর কাছে। প্রত্যুত্তরে সাঙ্ঘু স্থানীয় মানুষের প্রচলিত বিশ্বাসের একটি কাহিনী সংক্ষেপে বিবৃত করল। 2004 সালে এই কার্দো জঙ্গলে প্রেম সুবা নামে একজন স্থানীয় কাঠুরে কাঠ কাটতে এসে অলৌকিকভাবে প্রায় 25 ফুট লম্বা এবং 22 ফুট চওড়া একটা সুবিশাল পাথর দেখতে পায়, যার নিচে ছিল প্রবহমান এক জলধারা। খবরটা যায় স্থানীয় পুরোহিতদের কাছে। তারাও এসে সেই বিশালাকার পাথর দেখতে পান। আসলে এটা কোনো সাধারণ পাথর ছিল না, এটা ছিল একটা শিবলিঙ্গ। এভাবেই আবিষ্কার হয় পৃথিবীর উচ্চতম প্রাকৃতিক শিবলিঙ্গের। বিশেষজ্ঞদের মতে শিবপুরাণও নাকি এই প্রাকৃতিক শিবলিঙ্গের উল্লেখ রয়েছে। খবরটা লোকমুখে প্রচারিত হতেই সারা বছর বহু শিবভক্ত এই প্রাকৃতিক শিবলিঙ্গ দর্শনে এই কার্দো জঙ্গলে আসেন। শিখা, কৈলাস এবং সাঙ্ঘু কার্দো জঙ্গলের আশেপাশে খুঁটিয়ে তল্লাশি করেও কোনো ক্লু খুঁজে পেল না। শিখা চটপট কিছু ছবি ক্যামেরাবন্দি করল। এরপর সকলে দ্রুত পদে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো। ওরা গাড়ি নিয়ে এগিয়ে গেল মণি পৈলাং বস্তির দিকে। 0 থেকে প্রায় 30 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে গাড়ি এসে থামল পাঙ্গের নিকটে। এরপর থেকে শুরু হচ্ছে ট্যালে ভ্যালিতে প্রবেশের রাস্তা। এখান থেকেই ট্রেকিং রুট শুরু হয়। ট্যুরিস্টরা হাপলি থেকে পারমিশন নিয়ে এই রুট দিয়ে ট্রেক করে ট্যালে ভ্যালি যায়। সাঙ্ঘুজি, এখানে ট্রেক করবার জন্য তো বাইরে থেকে অনেক ট্যুরিস্ট আসে, তাই না? তা বেশ কিছু আসে ম্যাডাম, এতটাও পপুলার নয় এখনও স্যাংচুয়ারিটা। এখানে ক্লাউডেড লেপার্ড, ওয়াইল্ড বিয়ার থেকেও আরও ডেডলি অ্যানিমেল রয়েছে। নর্মাল ট্রেকার্সদের জন্য কখনো কখনো রিস্ক হয়ে যায় ম্যাডাম। এই কথোপকথনের মাঝেই জঙ্গল থেকে একটা আপাতানি ছেলে বেরিয়ে এলো। পিঠে রয়েছে বাঁশের তৈরি আবর্জনা ভরার লম্বা ঝুড়ি। আচ্ছা সাঙ্ঘুজি, এই ছেলেটা কে? স্যার, ও তো জিরো ভ্যালির একটা আপাতানি ছেলে, নাম দাজু। এই ছেলেটা বেশ আলাদা স্যার, বন থেকে আবর্জনা পরিষ্কার করে। এর জন্য গভর্নমেন্ট থেকে কিছুই পায় না, কিন্তু নিজের খুশিতেই করে স্যার। কৈলাস দ্রুত পায়ে এগিয়ে গেল ছেলেটার দিকে। প্রথমে কিছুটা ভয় পেলেও সাঙ্ঘুকে দেখে ছেলেটা কিছুটা আশ্বস্ত হলো। এরপর পিঠ থেকে আবর্জনা লম্বা ঝুড়িটা নামিয়ে রেখে একটা গাছতলায় বসল সে। কৈলাস খোশ গল্প শুরু করলো ছেলেটার সাথে। অন্যদিকে শিখা আবর্জনার ঝুড়িটার বেশ কিছু ছবি তুলল চটপট করে। ছেলেটা জানালো, ছোটবেলা থেকেই মাকে আশেপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখে বড় হয়েছি। কয়েক বছর আগে মা হঠাৎ 2 দিনের জ্বরে মারা যায়, তাই মায়ের স্মৃতিতে আর তার আত্মার শান্তি কামনায় আমি এই কাজ করি। শূন্য দৃষ্টিতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় মা আমাকে এই কাজের জন্য সর্বক্ষণ প্রাণ ভরে আশীর্বাদ করছেন। কৈলাস খুব সন্তর্পণে কিছু জিজ্ঞাসাবাদ করতেই ছেলেটা খুব স্বতঃস্ফূর্তভাবে বলল, ইদানিং অদ্ভুতভাবে ট্যালি স্যাংচুয়ারির ভেতরের একটা অংশ থেকে প্রচুর আবর্জনা সংগ্রহ করি, কিন্তু কোনো ট্রেকারদের গ্রুপ বা তাদের তৈরি টেন্ট নজরে পড়েনি। শিখা এবং কৈলাস কথাটা শুনে বেশ অবাক হলো। এরপর ছেলেটা সকলের সম্মতি নিয়ে প্রস্থান করল। আমার মনে হয় আমাদের বেরোনো উচিত। শিখার কথায় রাজি হয়ে সকলে রওনা দিল হোমস্টের উদ্দেশ্যে।
আপাতানি গ্রাম থেকে বেরিয়ে অভিমন্যু এবং ডক্টর রায় গাড়িতে চেপে বসলেন। সালম গাড়ি স্টার্ট করল। পথে ডক্টর রায় বললেন, আচ্ছা সালম, এবার ওই আপাং ফেলার ব্যাপারটা বলো তো। আসলে এইভাবেই ওনারা ওনাদের দেবতা ডনি এবং পোলোকে পুজো দেন। ডনি এবং পোলো এদের সূর্য আর চন্দ্রের দেবতা। এই কথাবার্তার মাঝে অভিমন্যু একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। তার মনে অনবরত ঘুরপাক খাচ্ছিল আপাতানি ছেলেদের রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা। সন্ধেবেলায় অভিমন্যুর ঘরে জরুরি আলোচনায় সকলে একত্রিত হয়েছে। অভিমন্যু জিজ্ঞাসা করল, শিখা, কৈলাস, তোমরা কিছু ক্লু পেয়েছ? শিখার কথায় প্রথমেই দাজুর প্রসঙ্গ এলো। মূলত ট্যালে ভ্যালি থেকে আবর্জনা সংগ্রহকারী ছেলেটার বিচিত্র অভিজ্ঞতার কথা পুরোটাই খুলে বলল শিখা। অভিমন্যু শিখার তোলা ছবিগুলো ল্যাপটপে ট্রান্সফার করে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ইন্টারেস্টিং। সকলের কৌতূহলী দৃষ্টি তার দিকে নিবদ্ধ দেখে অভিমন্যু বলল, আচ্ছা, এই ফটোগ্রাফগুলো একবার সবাই দেখো। এগুলো শিখার তোলা ওই ছেলেটার সংগৃহীত আবর্জনা স্তূপের ছবি। ছবিতে যে ড্রাই ফুড এবং ফ্রুট জুসের ক্যানগুলো দেখা যাচ্ছে তার প্রত্যেকটাই কিন্তু আফ্রিকান ব্র্যান্ড। এই ব্র্যান্ড কিন্তু অন্য কোনো দেশে খুব একটা প্রচলিত নয়, আমাদের দেশে পাওয়া যায় না। তার মানে স্যার, ওই ভ্যালিতে যদি কোনো দলের উপস্থিতি থেকে থাকে তাহলে তারা নিশ্চিতভাবে আফ্রিকান লোক। এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। অভিমন্যুর কথায় সকলেই বেশ অবাক হলো। অর্ণব, স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস রিপোর্ট কি বলছে? স্যার, এই যে। অর্ণব তার ল্যাপটপ খুলে জিরো ভ্যালির আশপাশের বেশ কিছু স্থানের 1 বছর আগের এবং রিসেন্ট তোলা কিছু স্যাটেলাইট ইমেজ দেখাতে লাগলো। স্যার দেখুন, নর্থ লাইন ও সেম স্কেলে আমরা যদি ইমেজগুলোর প্যাটার্ন, শেপ, টেক্সচার এবং কালার খুব ভালোভাবে দেখি তাহলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবো। লোয়ার সুবনসিরি জেলার অন্তর্গত এই জিরো ভ্যালি এবং তার আশেপাশের কিছু স্থানে কিছু নতুন স্ট্রাকচার, মেইনলি বিল্ডিংয়ের নির্মাণ কাজ হয়েছে এই 1 বছরে। এটা নতুন কিছু নয়, কিন্তু সন্দেহজনকভাবে ট্যালে স্যাংচুয়ারির এক্সট্রিম নর্থ ওয়েস্টের গভীর জঙ্গল এরিয়াতে ডেফিনেটলি কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অভিমন্যু সহ সকলেই দৃষ্টি নিবদ্ধ করল অর্ণবের প্রতি। তুমি এক্স্যাক্টলি কি ধরনের অসঙ্গতির কথা বলছো? অর্ণব তার ল্যাপটপের স্ক্রিনে একই স্থানে তোলা 2টি স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বলল, স্যার এই রাইট সাইডের ইমেজটা দেখুন। এই বছর সেপ্টেম্বর মাসের 14 তারিখে, অর্থাৎ আজ থেকে 10 দিন আগের তোলা ট্যালে স্যাংচুয়ারির একটা স্যাটেলাইট ইমেজ। আর লেফট সাইডের ইমেজটা একই তারিখে তোলা, একই স্থানের কিন্তু 1 বছর আগের পুরনো ইমেজ। খুব ভালোভাবে দেখলে জঙ্গলের নর্থ ওয়েস্ট এরিয়ার এই জায়গাটাতে জঙ্গল পরিষ্কার করে কিছু অস্থায়ী নির্মাণ কাজ করা হয়েছে। কালার ভ্যারিয়েশন দেখে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নট শিওর, বাট এগুলো অস্থায়ী টেন্টও হতে পারে। ইমেজ দুটো খুব ভালোভাবে খুঁটিয়ে দেখে অভিমন্যু বেশ বিস্মিত হলো এবং অর্ণবের পিঠ চাপড়ে বলল, খুব ভালো অবজার্ভ করেছো। আমার মনে হয় আমরা কেসটা সলভ করার খুব কাছাকাছি চলে এসেছি। মিস্টার চৌধুরী ফোনে সবকিছু শুনে বললেন, অভি, সময় খুব কম, এর মধ্যে তোমাকে সব প্রস্তুতি করে নিতে হবে। তুমি আজকে আর্মি স্পেশাল ফোর্সের সিনিয়র কমান্ডার এ বিশ্বাসের সাথে একটা মিটিং ফিক্স করো। ওনার স্পেশাল টিমই তোমাদের ব্যাকআপ দেবে। আমি পিএমওর সাথে যোগাযোগ করে তোমাকে আপডেট দিচ্ছি। অলরাইট স্যার, জয় হিন্দ। এরপর ফোন গেল কমান্ডার এ বিশ্বাসের কাছে এবং সামান্য কিছু আলাপচারিতার শেষে মিটিং ফিক্স হলো জিরো আর্মি ক্যাম্পে। আমাদের খুব ঠান্ডা মাথায় গোটা অপারেশনটা প্ল্যান করতে হবে। শত্রুপক্ষ কতটা শক্তিশালী সেই সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা আমাদের নেই, কাজেই প্রত্যেকে হাই অ্যালার্টে থাকবে। অলরাইট, কালকে আমরা 2টো টিমে ভাগ হয়ে যাব। শিখা আর কৈলাস, তোমরা দুজনে সাঙ্গুকে নিয়ে পৌঁছবে লোয়ার সুবনসিরির হাপলি ফরেস্ট রেঞ্জ অফিসে। সেখান থেকে যাবতীয় ইনফরমেশন তোমরা কালেক্ট করবে। মাথায় রাখবে, প্রতিটা তথ্য আমাদের নেক্সট স্ট্র্যাটেজি ঠিক করা এবং মিশনের প্রপার প্ল্যানিং করতে সাহায্য করবে। কাজেই কোনো কিছু বাদ দেবে না, ঠিক আছে? সহজে ওরা কোনো ইনফরমেশন দিতে চাইবে না, এটা মাথায় নিয়েই যাও। আর সেক্ষেত্রে তোমাদের করণীয় কি তাও তোমরা জানো, রাইট? এদিকে আমি, ডক্টর রায় আর অর্ণব সালমকে নিয়ে রওনা দেব জিরো আর্মি ক্যাম্পের দিকে। তোমরা এদিকের কাজ মিটিয়ে আমাদের জয়েন করবে। সকলে অভিমন্যুর কথায় সম্মতি জানালো। সকাল 10টা নাগাদ হাপলির ফরেস্ট রেঞ্জ অফিসে সাঙ্গুকে সাথে নিয়ে শিখা এবং কৈলাস উপস্থিত হল।
জানা গেল ফরেস্ট রেঞ্জার 1 মাস হলো বদলি হয়েছেন। তার দায়িত্বভার সামলাচ্ছে তামো মিঞ্জ নামে একজন অধস্তন অফিসার। শিখা দেশমুখ ওনার কাছে ট্যালে স্যাংচুয়ারিতে এন্ট্রি নেওয়া ট্রেকারদের ডিটেলস ইনফরমেশন চাইতেই তিনি বেশ অসন্তুষ্ট হলেন। এটা পসিবল না ম্যাডাম, এই ইনফরমেশনগুলো আমি আপনাকে কেন দেব? এটা সম্পূর্ণ ইল্লিগাল। এরপর শিখা নিজের আই কার্ড দেখাতে তিনি বললেন, এইসব ডিটেলস আমার কাছে নেই। কৈলাস যোশী নিজের রিভলভারটা বের করে টেবিলে রাখতেই লোকটার মুহূর্তে ভাব পরিবর্তন হলো। 1 মিনিট, একটু দাঁড়ান, আমি দেখছি। লোকটা কাঁচুমাচু মুখে লকার খুলে খুব সন্তর্পণে লুকিয়ে রাখা একটা ফাইল বের করল। শিখা ফাইল খুলে কতগুলো পাতা উল্টানোর পর নজরে এলো 10 জনের একটা আফ্রিকান টিমের পারমিট ডিটেলস। সেখানে পারপাস টু ভিজিটের স্থানে লেখা রয়েছে বটানিক্যাল স্টাডি। পারমিট ডিটেলস থেকে জানা গেল এই আফ্রিকান গ্রুপটি ট্যালে স্যাংচুয়ারিতে প্রবেশ করেছে প্রায় 25 দিন আগে। এই লোকগুলো এতদিন ধরে বনে কি করছে? আপনারা ডিপার্টমেন্ট থেকে কিছু করছেন না কেন? এরপর লোকটির কথা থেকে জানা গেল গ্রুপটা ট্যালে স্যাংচুয়ারিতে এন্ট্রি নেওয়ার বেশ কিছুদিন পর থেকে এদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু লোকজন গিয়ে তল্লাশি চালিয়েও ব্যর্থ হয়েছে। আপনারা লোকাল পুলিশকে ইনফর্ম করেননি কেন? মানে মিডিয়া টেলিভিশন থেকে ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যেত ম্যাডাম, এখানকার রেপুটেশন খারাপ হতো, কোনো ট্রেকার্স গ্রুপ আর এখানে বেড়াতে আসতো না, তাই আমরা কিছু করিনি, সত্যি বলছি। আরও কেউ স্যাংচুয়ারির ভেতরে রয়েছে? লোকটা মাথা নিচু করে টেবিলের দিকে নির্বাক চোখে তাকিয়ে থাকলেন। লোকটির ভাবভঙ্গিমায় অসৎ এবং গোপনীয়তার আঁচ টের পেয়ে কৈলাস লোকটার উপর বন্দুক তাক করল। লোকটা ভয় হাত জোড় করে কাকুতি মিনতি শুরু করলো। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমি সব কিছু বলছি, সত্যি করে বলছি। কিছুদিন আগে 3 জন ইন্ডিয়ান ট্রেকার্সও এই জঙ্গল থেকে নিখোঁজ হয়ে গেছে স্যার। ওনারা বেশ বয়স্ক লোক ছিলেন। লোকটা হঠাৎ চুপ করে গেল। বোঝা গেল সে বেফাঁস মন্তব্য করে ফেলেছে। পারমিট ডিটেলস কোথায়? পারমিট নেই ম্যাডাম, পারমিট নেই। কারণ জানতে চাইলে সে মাথা নিচু করে অপরাধীর ভঙ্গিতে বসে রইল। তারপর বলল, আসলে ম্যাডাম, আমি কিছু টাকার বিনিময়ে ওদের স্যাংচুয়ারিতে ঢুকতে দিয়েছিলাম, তাই ওদের কোনো ডকুমেন্টস নেই। মৌখিকভাবেই সমস্ত কথা হয়েছিল। আমাকে মাফ করে দিন স্যার। স্যার, বাইরে কোথাও বললে আমার চাকরি চলে যাবে, প্লিজ স্যার কোথাও বলবেন না। আমি আপনাদের সব রকম সাহায্য করব, প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। আপনি অপরাধ করেছেন, আপনার অপরাধের শাস্তি হওয়া উচিত। স্যার, এটা আপনি আমার উপর ছেড়ে দিন। ফোন বের করে 0 পুলিশ স্টেশনে ফোন করল সাঙ্গু। কিছুক্ষণের মধ্যেই একটি পুলিশের গাড়ি এসে উপস্থিত হল। ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে পুলিশ অফিসার সমস্ত ঘটনা শুনে গ্রেপ্তার করল তামো মিঞ্জ নামে লোকটাকে। জিরো আর্মি ক্যাম্পে দুপুর 12টার সময় আর্মি কমান্ডার এ বিশ্বাস এবং তার স্পেশাল টিমের সাথে অভিমন্যুদের গোপন বৈঠক শুরু হয়েছে। ওদিকের কাজ মিটিয়ে শিখা দেশমুখ এবং কৈলাসও যোগ দিয়েছে এই বৈঠকে। আর্মি কমান্ডার অরুণ বিশ্বাসের সংক্ষিপ্ত পরিচয় দিতে গেলে বলতে হয়, হাওড়া নিবাসী এই ভদ্রলোক দীর্ঘদিন আর্মিতে নিযুক্ত থাকার পর আর্মির এই স্পেশাল ফোর্সের কমান্ডার পদে উন্নীত হয়েছেন। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তিনি সমান দক্ষ। ক্লিন শেভড এই ভদ্রলোকের উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। চোখে মুখে অফুরন্ত আত্মবিশ্বাস। কমান্ডার এ বিশ্বাসের টিমে রয়েছেন আরও 5 জন জওয়ান, প্রত্যেকেই এই ধরনের অপারেশনের জন্য স্পেশালি ট্রেন্ড। সবকিছু শুনে কমান্ডার এ বিশ্বাস বললেন, স্যার, এটা হলো ট্যালে স্যাংচুয়ারি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। মূলত 2400 মিটার উচ্চতায় অবস্থিত এই জঙ্গলে উপক্রান্তীয় মিশ্র উদ্ভিদ এবং নরম কাঠযুক্ত সরল বর্গীয় উদ্ভিদের জঙ্গল দেখা যায়। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু বিপন্ন উদ্ভিদ ও প্রাণীকুল। মাঝে মাঝে ফাঁকা বিস্তৃত ভূমিভাগ এবং বাঁশ ও ফার্নের জঙ্গল দেখা যায়। উত্তর পশ্চিম দিকে জঙ্গল আরও ঘন হয়েছে। কমান্ডার বিশ্বাস, আমাদের সন্দেহ জঙ্গলের ঠিক এই স্থানটিকে ঘিরেই। জিওগ্রাফিক্যালি জায়গাটা বেশ প্রতিকূল স্যার। তাছাড়া জঙ্গলের এই জায়গাটিতে একাধিক ডেডলি অ্যানিম্যালের বাস। ক্লাউডেড লেপার্ড এবং হিমালয়ান ব্ল্যাক বিয়ারের আক্রমণ এড়িয়ে আমাদের খুব সাবধানে এগোতে হবে।
এটা আমাদের মাথায় রাখতে হবে, ওটা ওদেরই জায়গা, আমরা ওখানে অনুপ্রবেশকারী। টেকনিক্যালি ট্যালে স্যাংচুয়ারিতে প্রবেশ করে কিছু দূর অগ্রসর হওয়ার পর আমরা দুটো টিমে ভাগ হয়ে যাব। তাহলে স্যার, আপনারা পূর্ব দিক হয়ে অগ্রসর হবেন, আমরা পশ্চিম দিকের ঘন জঙ্গল ভেদ করে এগোতে থাকব। মূলত দিনের আলো শেষ হওয়ার আগেই আমাদের শত্রুপক্ষের ঘাঁটি থেকে কিছুটা দূরে টেন্ট তৈরি করে ফেলতে হবে। রাত গভীর হলে আমরা জায়গাটাকে দুদিক থেকে ঘিরে ফেলব। অ্যাম্বুশ আক্রমণে বিপর্যস্ত করতে হবে শত্রুদের। মিস্টার বিশ্বাস, আমাদের আরেকটি বিষয়ে কিন্তু নজর রাখা উচিত। মেনলি ওরা কিন্তু একটি ডেডলি ভাইরাস নিয়ে কাজ করছে, তাই আমাদের পিপি, ডাবল নাইট্রিল গ্লাভস, মাস্ক, ফেস শিল্ড, সার্জিক্যাল বুট, আইগ্লাস এবং ইম্পারমিয়েবল বুট প্রয়োজন হবে। ঠিকই বলেছেন স্যার, বিষয়টি জানানো হয়েছে। এগুলো ইটানগর থেকে আজকের বিকেলের মধ্যেই আর্মি ক্যাম্পে পৌঁছে যাবে। দেখুন, গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে যথেষ্ট কনসার্ন। আমাদের যে করেই হোক এই মিশন সাকসেসফুল করতে হবে কমান্ডার বিশ্বাস, না হলে কিন্তু বড় বিপর্যয় ঘটে যাবে। আমরা আমাদের সব প্রচেষ্টা করব স্যার, তাতে যদি প্রাণ দিতে হয় বা নিতে হয় তা হবে, কিন্তু শেষ হাসিটা আমরাই হাসব। ওকে কমান্ডার বিশ্বাস, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। তাহলে কালকে আর্লি মর্নিংয়ে আমরা আর্মি ক্যাম্প থেকে ট্যালে ফরেস্টের দিকে রওনা দিচ্ছি। ওকে স্যার। ভোরের আলো তখনও ফোটেনি। পূর্ব পরিকল্পনা মতো জিরো আর্মি ক্যাম্প থেকে রওনা হয়ে কাঁচা রাস্তা পার হয়ে পাঙ্গে পৌঁছল সকলে। কিছুটা এগোতেই চোখে পড়ল একটা ছোট ব্রিজ। সেখান থেকেই পায়ে হেঁটে অগ্রসর হলো সকলে। ব্রিজ পার হয়ে কিছুটা অগ্রসর হতেই দৃশ্যমান হল ওয়েলকাম টু ট্যালে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লেখা একটা সাইনবোর্ড। এর অনতি দূরেই অবস্থিত ফরেস্ট রেঞ্জ অফিসের চেকপোস্ট। এখান থেকেই সাধারণ ট্যুরিস্টদের পারমিট চেক করে জঙ্গলে প্রবেশাধিকার দেওয়া হয়। এই স্থানে পৌঁছতেই চেকপোস্টে থাকা একজন অফিসার ছুটে এসে অভিমন্যুদের স্যালুট করল। দুদিন যেন কাউকে এই ট্যালে স্যাংচুয়ারিতে এন্ট্রি দেওয়া না হয় এই বিষয়টি নিশ্চিত করে সকলে মূল জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলের মধ্যে কিছু দূর এগিয়ে পূর্ব পরিকল্পনা মতো সকলে দুটো দলে বিভক্ত হয়ে গেল। কমান্ডার এ বিশ্বাস এবং তার দল পশ্চিম দিকের ঘন জঙ্গলের পথে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এদিকে অভিমন্যুরা সকলে এগোতে থাকল পূর্ব দিকের রুট ধরে। চারিদিকে ঘন ফার্নের জঙ্গল চড়াই উতরাই পথের শোভা বৃদ্ধি করেছে। পূব আকাশে সদ্য রক্তিম আভা ছড়িয়ে ঘুম ভাঙছে সূর্যদেবের। কিছুটা পথ অগ্রসর হতেই চোখে পড়ল মহিষের মতো দেখতে একটা প্রাণী। অর্ণব, দেখতে পাচ্ছ? মিথুন নামের ওই প্রাণীটা অরুণাচলের উপজাতিদের প্রধান পালিত পশু। মূলত সেমি ওয়াইল্ড অ্যানিমাল, জঙ্গলে থাকতেই পছন্দ করে এরা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শৈবাল ও পরগাছা আবৃত এই আদিম অরণ্য যেন উদ্ভিদ জগতের প্রাচীন ইতিহাসের সাক্ষ্যস্বরূপ বিরাজ করছে। বেশ কিছুটা চড়াই অতিক্রম করে প্রায় আধ ঘন্টা হাঁটার পর অভিমন্যুরা এসে পৌঁছল জঙ্গল পরিবৃত প্রায় সমতল একটা জায়গায়। সকলে কিছুক্ষণ বিশ্রাম নিল সেখানে। পুরোপুরি ওয়াইল্ড রুটে জঙ্গলের ভেতর চোখে পড়ল তাসি বাইড্যাং নামাঙ্কিত একটা সাইনবোর্ড। অভিমন্যু রুট ম্যাপ দেখে জায়গাটা চিহ্নিত করল। ক্ষণিকের বিশ্রাম শেষে আবার হাঁটা শুরু করল সকলে। রাস্তা যতই গন্তব্যের দিকে এগোচ্ছে জঙ্গল ততই হচ্ছে ঘন। রডোডেনড্রন ও বাঁশ সমৃদ্ধ জঙ্গল ভেঙে সকলে এগিয়ে যেতে লাগল। কিছুদিন আগে এই ট্যালি ফরেস্টে একটা ফিল্ড এক্সপেডিশনে এসেছিলেন 3 জন ভারতীয় বায়োলজিস্ট, হর্ষা ভোসলে, গুরাং গোয়ান্টে এবং জিসান মির্জা। ওনারা এই জঙ্গলের মাটিতে পড়ে থাকা একটি কাঠের গুঁড়ির মধ্যে ট্রান্সিস্টিয়াম আপতি নামের একটি সম্পূর্ণ নতুন প্রজাতির বিষহীন সাপের সন্ধান পান। ইন্টারন্যাশনাল সায়েন্স জার্নালে তাদের এই পেপার পাবলিশ হওয়ার পরে গোটা পৃথিবীর বায়োলজিস্ট মহল তা জানতে পারে। চারিদিকে বেশ হইচই পড়ে যায়, বুঝলে। এই সম্পূর্ণ ঘটনাটি সম্প্রতি দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ভাবতে পারছ, সম্পূর্ণ নতুন প্রজাতির সাপের খোঁজ এই ট্যালে ফরেস্টে।
আর আজ আমরা সেখানেই রয়েছি। সত্যি ডক্টর রায়, এই বিশাল ভারতবর্ষের কত কিছুই না আমাদের জানার বাইরে রয়ে গেছে, ভাবলে অবাকই লাগে। সকলেই ডক্টর রায়ের কথা শুনে বেশ শিহরিত হল। এই বনাঞ্চলের প্রতিটা স্থানই বেশ গা ছমছমে এবং রহস্যে পরিপূর্ণ। চারিদিকে রং বেরঙের হাজারো পাখির কলতান শোনা যাচ্ছে। অভিমন্যু একসময় পাখি নিয়ে বেশ চর্চা করত। হাঁটতে হাঁটতে সে বিভিন্ন পাখিগুলোকে সহজেই চিহ্নিত করছিল। পিঙ্ক হেডেড ডাক, হোয়াইট উইংড ডাক, রেড ক্রিস্টেড পোচার্ড, আরাইন সুইফট, এই ওয়াইল্ড ট্রেকে নজর এড়ালো না অভিমন্যুর। সকলেই বেশ উপভোগ করল বিষয়টা। বেশ কিছুটা পথ অতিক্রম করে সকলে এসে পৌঁছল জঙ্গলের গভীরে দৃশ্যমান একটি সাইনবোর্ডের সামনে। জানা গেল স্থানটির নাম ওলাং বাইড্যাং। অভিমন্যু ম্যাপ দেখে নিশ্চিত হল ইতিমধ্যেই প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রান্ত হয়েছে। দীর্ঘ চড়াই উতরাইয়ের ফলে সকলে বেশ ক্লান্ত, একটু বিশ্রাম প্রয়োজন। একটা ফাঁকা জায়গা নির্বাচন করে সকলে বসল। জানো অভি, এক সময় প্রচুর ট্রেক করেছি আমি, কিন্তু এখন মন চাইলেও শরীর আর সঙ্গ দেয় না। আসলে ডক্টর রায়, প্রকৃতির এই দুর্গম নির্জনতাকে উপলব্ধি করতে হলে হাঁটাই একমাত্র উপায়। ডক্টর রায় ফিনিস মিশেলের একটা বিখ্যাত উক্তি স্মরণ করে বললেন, We don't stop hiking because we grow old. We grow old because we stop hiking. জানো অভি, ওনার এই কথাটির অর্থ আজ অনুভব করতে পারি। শিখা দেশমুখ সকলকে চকলেট ও কিছুটা ড্রাই ফ্রুট দিল। কৈলাস যোশী ও অর্ণব কিছুটা দূরে দূরবীন দিয়ে কি যেন একটা দেখার চেষ্টা করছিল। হঠাৎ অর্ণব ছুটে এসে বলল, স্যার, ওই দেখুন, দূরে একটা ওয়াইল্ড বিয়ার দেখা যাচ্ছে, সাথে দুটো বাচ্চাও রয়েছে। সকলে সাগ্রহে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার যাত্রা শুরু হলো গভীর জঙ্গলের পথে। জঙ্গলের উত্তর পশ্চিমে ঘন জঙ্গলের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের তৈরি করা একটা পরিত্যক্ত ছোট বাড়িতে ডিকে রায়, এস সুব্রমণিয়াম এবং ডক্টর পি কুলকার্নি সহ বেশ কিছু আফ্রিকান আশ্রয় নিয়েছে। চারিদিকে সচেতন প্রহরীরা পাহারা দিচ্ছে বন্দুক হাতে। বিদেশে বেশ কিছুদিন ধরে চলা গবেষণার ইতি টানা হবে এই জঙ্গলেই। এই ক্লাইমেটে বেড়ে ওঠা জঙ্গলের কিছু নিরীহ প্রাণীর উপর ল্যাবে মিউটেট করা অতি সংক্রমিত ইবোলা ভাইরাসের প্রয়োগ সফল হয়েছে। পরিত্যক্ত বাড়িটার আশেপাশে কিছু গাছ কেটে তৈরি করা হয়েছে অস্থায়ী তাঁবু। গেগং, প্রেমা, বুগা, সিব্বা এই 4 নিখোঁজ আপাতানি যুবক বন্দী রয়েছে একটি তাঁবুতে। প্রত্যেকেই অচেতন। ইঞ্জেকশন দিয়ে এদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সেফটি স্যুট পরা 3 জন ভাইরোলজিস্ট আফ্রিকানদের সাথে আলোচনায় মত্ত। খুব সম্ভবত আজকে রাতেই এই অতি সংক্রামক মারণ ভাইরাস প্রবেশ করানো হবে অচেতন আপাতানি যুবকদের দেহে। আরও কিছুটা পথ অতিক্রম করে সকলে এসে পৌঁছল লেবেয়া পেঙ্গো নামক একটি স্থানে। সাইনবোর্ড ও রুটম্যাপ দেখে বোঝা গেল এই স্থানটির উচ্চতা প্রায় 7,984 ফুট। উচ্চতার পরিবর্তনের সাথে সাথে গাছেরও ধরন পাল্টে গেছে। টিম লিডার হিসেবে অভিমন্যু রয়েছে একদম সামনে। নেপাল থেকে সংগ্রহ করা একটা ধারালো কুকরি দিয়ে সে জঙ্গলের ঝোপঝাড় কেটে পথ তৈরি করে অগ্রসর হচ্ছে। সকলে সারিবদ্ধভাবে তার পেছনে চলেছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দুর্গম জঙ্গলের নির্জনতাকে ক্রমশ গ্রাস করছে এক অদ্ভুত শীতলতা। অভিমন্যু বেশ কিছুটা দূরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পেল। জঙ্গলাকীর্ণ পথে আরও অনেকটা দূরত্ব অতিক্রম করে অবশেষে ওয়েলকাম টু ট্যালে ভ্যালি লেখা একটা সাইনবোর্ড দেখে সকলে উচ্ছ্বসিত হল। সকলে এগিয়ে গেল ওয়াচ টাওয়ারের দিকে। ডক্টর রায় একটা পাথরের উপর বসলেন বিশ্রামের জন্য। ওয়াচ টাওয়ার থেকে দুপাশের গিরি শ্রেণী দৃশ্যমান হচ্ছে।
ট্যালে ভ্যালির পাশ দিয়ে বয়ে চলেছে ট্যালে নদীর একটি ক্ষীণ প্রবাহ। মৌন প্রকৃতিরও নিজস্ব ভাষা আছে। অভিমন্যু দূরবীন দিয়ে সেরকমই কিছু উপলব্ধি করার চেষ্টা করছিল। হঠাৎ তার নজরে পড়ল একটা পরিত্যক্ত বাড়ি। খুব ভালো করে দেখতেই এর আশপাশে কিছু সন্দেহজনক লোকজনের ঘোরাঘুরি তার দৃষ্টি আকর্ষণ করল। সকলে ওয়াচ টাওয়ার থেকে নেমে সেদিকেই অগ্রসর হল। ওরা যখন জঙ্গলের উত্তর পশ্চিমে শত্রুপক্ষের আশ্রয়স্থলের বেশ কাছাকাছি এসে পৌঁছল, তখন বেলা প্রায় শেষের দিকে। অস্তমিত সূর্যের রাঙা আবিরে আকাশ রক্তিম হয়ে উঠেছে। ঘন জঙ্গল যেন দুহাত প্রসারিত দৈত্যের রূপ ধারণ করে সকলকে গ্রাস করতে চাইছে। অভিমন্যু অপেক্ষাকৃত সমতল এবং পরিষ্কার একটা জায়গা দেখিয়ে বলল, এখানেই আমাদের হল্ট করতে হবে। দূর থেকে এই জায়গাটা সহজে চোখে পড়ে না, কিন্তু এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। ফলে শত্রুর পক্ষে আমাদের ওপর নজর রাখা খুব একটা সুবিধাজনক নয়। উল্টো দিকে আমরা শত্রুদের ওপর নজর রাখতে পারব। অভিমন্যুর কথা মতো অর্ণব এবং কৈলাস দ্রুততার সাথে ওই স্থানে তাঁবু তৈরি করল। বাইরে অন্ধকার নামতেই সকলে আশ্রয় নিল সেই তাঁবুর ভেতরে। সন্ধ্যা 7টা নাগাদ অভিমন্যু একটা স্যাটেলাইট ফোন বের করে যোগাযোগ করল কমান্ডার এ বিশ্বাসের সাথে। স্যার, আমরা পরিত্যক্ত বাড়িটা থেকে কিছুটা দূরে জঙ্গলে আশ্রয় নিয়েছি। রাত ঠিক 11টা নাগাদ টার্গেটের দিকে এগোতে থাকবো সকলে। আমার টিম চারদিক থেকে শত্রুপক্ষের তৈরি করা টেন্টগুলোকে স্যানিটাইজ করতে করতে এগিয়ে যাবে। স্নাইপার স্পেশালিস্ট বিক্রম জঙ্গলে লুকিয়ে থেকে টার্গেটের উপর নজর রাখবে এবং আমাদের সকলকে ব্যাকআপ দেবে। এদিকের টার্গেট সম্পূর্ণরূপে এলিমিনেট করে আমরা আপনাদের ব্যাকআপ দেব। আমার সিগন্যাল পেলে আপনারা মূল বাড়িতে প্রবেশ করবেন। তবে তার আগে আমরা সেফটি স্যুট এবং সব রকম সাবধানতা অবলম্বন করে টেন্ট থেকে বেরোবো। ওকে কমান্ডার বিশ্বাস, জয় হিন্দ। ঘন জঙ্গলের মধ্যে যেন সময় চলেছে অলস মন্থর গতিতে। সকলে অপেক্ষায় রয়েছে রাত গভীর হওয়ার। ঘড়ির কাঁটা এগোনোর সাথে সাথেই ঠান্ডা ক্রমশ নিজের ভয়ানক রূপ ধারণ করছে। চারিদিকে সূচিবেদ্য অন্ধকারের ভেতর থেকে অদ্ভুত সব জঙ্গলের শব্দ ভেসে আসছে। হঠাৎ টেন্টের পাশে একটা গর্জনে সকলে বেশ সতর্ক হয়ে উঠল। লেপার্ডের ডাক, খুব সম্ভবত ক্লাউডেড লেপার্ড। কৈলাস বন্দুক বের করতে গেলে অভিমন্যু নিষেধ করল। এদিকে বোটকা গন্ধ ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রাণীটির গরম শ্বাস প্রশ্বাস টেন্টের ঠিক বাইরেই অনুভূত হচ্ছে। অভিমন্যু ব্যাগ থেকে একটা মশাল বের করে সেটাকে জ্বালিয়ে দ্রুত গতিতে টেন্টের বাইরে বেরিয়ে এলো। কৈলাস ও বন্দুক হাতে বাইরে বেরিয়ে ঠিক অভিমন্যুর পেছনে গিয়ে দাঁড়ালো। ক্রমশ সবুজ দুটি জ্বলন্ত চোখ পিছু হটতে থাকলো জঙ্গলের গভীরে। রাত প্রায় 10:30টায় অভিমন্যু টেন্ট থেকে বেরিয়ে থার্মাল নাইট ভিশন ক্যামেরায় চোখ রাখল। দূরে শত্রুপক্ষের তাঁবুর আশেপাশে কিছু বন্দুকধারী নজরে আসছে। ঠিক তখনই স্যাটেলাইট ফোনে কমান্ডার এ বিশ্বাসের গলা শোনা গেল। স্যার, আপনারা তৈরি তো? ইয়েস কমান্ডার। ওকে, জয় হিন্দ। জয় হিন্দ। গেগুং, প্রেমা, বুগা এবং সুব্বাকে টেন্ট থেকে নিয়ে আসা হয়েছে পরিত্যক্ত বাড়িটিতে। ডক্টর ডি.কে. রায় এবং ডক্টর পি. কুলকার্নি সেফটি স্যুট, মাস্ক ও গ্লাভস পরিহিত অবস্থায় হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে অ্যাম্পিউল থেকে খুব সামান্য তরল তুলে নিলেন। কিছুটা দূরে দণ্ডায়মান 2জন আফ্রিকান সায়েন্টিস্ট এবং ডক্টর এস. সুব্রমণিয়াম। সকলে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হাত পা মুখ বাঁধা অবস্থায় থাকা 4 আপাতানি যুবকদের দিকে। শেষ মুহূর্তে ওদের অজ্ঞান করার প্রস্তুতি চলছে। এরপরেই সেই মারণ ভাইরাস প্রবেশ করানো হবে ওদের দেহে। দুদিক থেকে খুব সন্তর্পণে এগোতে থাকলো দুটি টিম। কমান্ডার এ বিশ্বাসের টিমের 2জন গুটি গুটি পায়ে এগিয়ে গেল প্রথম টেন্টের দিকে। সেখানে কিছু সামগ্রী ছাড়া কিছুই খুঁজে পাওয়া গেল না। এরপর আরও 2জন এগিয়ে গিয়ে ক্যাম্পে পাহারায় থাকা 2 আততায়ীকে বিশেষ কৌশলে মাটিতে ধরাশায়ী করল। তারপর তারা ক্রমশ এগিয়ে গেল দ্বিতীয় ও তৃতীয় টেন্টের দিকে। দূর থেকে আরও 3জন আততায়ী বন্দুক হাতে ছুটে আসছিল, কিন্তু স্নাইপার স্পেশালিস্ট বিক্রমের ছোড়া গুলিতে তারা মাটিতে লুটিয়ে পড়ল। এইভাবে সবগুলো টেন্ট একে একে খালি করার পর তারা অগ্রসর হল
পরিত্যক্ত বাড়িটার পেছনের দিকে। বাড়ির দেওয়ালে দিব্যচক্ষু র্যাডার নামক সেনাবাহিনীর হোস্টেজ অপারেশনে ব্যবহৃত একটি লাইট ওয়েট পোর্টেবল ডিভাইস স্থাপন করা হলো। ঘরে কতজন লোক রয়েছে তাদেরকে সক্ষমভাবে 2D ইমেজের মাধ্যমে প্রায় 5 সেমি রেজলিউশন দ্বারা ট্র্যাক করতে সক্ষম এই ডিভাইস। মূলত ডোবলার ইনফরমেশনের মাধ্যমে ঘরের ভেতরে থাকা ব্যক্তিদের হার্টবিট ও ব্রিদিং প্যাটার্ন ট্র্যাক করার মাধ্যমে এটি করা হয়। ডিভাইসের ডিসপ্লে দেখে নিশ্চিত হয়ে কমান্ডার এ বিশ্বাস ইশারা করলেন অভিমন্যুকে। সেই মুহূর্তে অভিমন্যুর দক্ষ টিম প্রবেশ করল বাড়িটাতে। ভেতরের বারান্দার ডান দিক দিয়ে শিখা এবং কৈলাস খুব সন্তর্পণে এগোতে থাকল। অন্যদিকে অভিমন্যু, অর্ণব এবং ডক্টর রায় বাম দিকের সংকীর্ণ বারান্দা দিয়ে একটি বন্ধ ঘরের কাছাকাছি পৌঁছে গেল। আচমকা ঘরের দুটি দরজায় একসাথে সজোরে লাথি পড়ল। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই ঘরের ভেতর থেকে মুহুর্মুহু গুলিবর্ষণের শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হতে থাকল। অভিমন্যু ফায়ার করতে করতে এগিয়ে যেতে থাকল। সামনে থেকে আসা এক আততায়ী অভিমন্যুর গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিখা এবং কৈলাস অভিমন্যুর ঠিক পেছনে বিপরীতমুখী অবস্থান থেকে গুলিতে নিহত করল আরও 2 আততায়ীকে। সকলে অগ্রসর হল মূল কক্ষের দিকে। ঠিক সেই সময় ডক্টর রায়ের কপালে বন্দুক ধরল এক আততায়ী। Put the gun down! সকলে ধীরে ধীরে বন্দুক নিচে নামালো। I said put the gun down! কথাটি শেষ হতে না হতেই স্নাইপার স্পেশালিস্ট বিক্রমের অব্যর্থ নিশানায় ছোঁড়া একটা গুলি কাঁচের জানলা ভেদ করে এসে লাগলো আততায়ীটির কপালে। রক্তাক্ত অবস্থায় মুহূর্তে লুটিয়ে পড়ল সে। ঘটনার আঁচ টের পেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা 4 আপাতানি যুবকের দিকে ইঞ্জেকশন হাতে প্রচণ্ড ক্ষিপ্ততায় ধাবমান হয়েছেন 4 পিপিই কিট পরিহিত ব্যক্তি। একজন দাঁড়িয়ে পুরো বিষয়টা নজরদারি করছে। ঠিক সেই মুহূর্তে মূল কক্ষে প্রবেশ করল অভিমন্যুর টিম। অভিমন্যু তাদের দিকে বন্দুক তাক করে বলল, আপনাদের খেলা শেষ ডক্টর ডি.কে. রায়। আর এক পায়ে গলেই জঙ্গল থেকে আপনাদের মৃতদেহ বেরোবে। সঙ্গে সঙ্গে শিখা, কৈলাস এবং অর্ণব ছুটে গিয়ে খুব সন্তর্পণে 4টি তরল ভর্তি সিরিঞ্জ বাজেয়াপ্ত করে 4 আপাতানি যুবককে বন্ধনমুক্ত করল। পাশে দাঁড়িয়ে থাকা একজন দীর্ঘদেহী আফ্রিকান গম্ভীর কণ্ঠে অভিমন্যুকে প্রশ্ন করল, Who are you? Your enemy, sir. Please let me go. I will give you a lot of money. কথাটি শুনে অভিমন্যুর চোয়াল শক্ত হয়ে উঠল। এবার সে বন্দুক তাক করল আফ্রিকানটির দিকে। ঠিক সেই মুহূর্তে কমান্ডার এ বিশ্বাস এসে অভিমন্যুকে নিরস্ত করলেন। সকলকে নিয়ে যাওয়া হলো পাশের একটা নিরাপদ কক্ষে। মুখের মাস্ক খুলতেই 3 জন ভাইরোলজিস্টের খুনি চেহারা দৃশ্যমান হলো। ডক্টর ডি.কে. রায়, আপনি তো এই দলের লিডার, তাই কোনো কিছু না লুকিয়ে পুরো ব্যাপারটা আমাদের বলুন। তার দিক থেকে কোনো উত্তর না আসায় অভিমন্যু তার কপালে বন্দুক তাক করে বলল, কিছু না বলতে চাইলে না বলতেই পারেন, ইটস ইউর চয়েস। কিন্তু তাতে শুধু একটা মৃতদেহের সংখ্যাই বৃদ্ধি পাবে। আপনি কি তাই চান? তবু নীরব থাকলেন ডক্টর ডি.কে. রায়। অভিমন্যুর নির্দেশে কৈলাস যোশী এগিয়ে গিয়ে ওনাকে আঘাত করতে উদ্যত হলে উনি হাত জোর করে বলে উঠলেন, প্লিজ এসব করবেন না, বলছি, সব বলছি। সালটা ছিল 2014, যখন আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণের ফলে বিশাল মহামারীর সৃষ্টি হয়। বহু মানুষের মৃত্যু ঘটে ওই সময় আফ্রিকা জুড়ে। আমি, কুলকার্নি এবং সুব্রমণ্যম একটি টিমে থেকে বহুদিন ফিল্ডে কাজ করি। আমাদের উদ্দেশ্য ছিল এই মারণ রোগের একটা ভ্যাকসিন প্রস্তুত করা। সে কাজে অনেক দূর অগ্রসরও হয়েছিলাম আমরা। অবশেষে হিউম্যান ট্রায়ালের দিন এলো। স্থানীয় কিছু আফ্রিকান আদিবাসীকে বন্দি করে তাদের উপর সরাসরি আমরা ভ্যাকসিন প্রয়োগ করলাম, কারণ অ্যানিম্যাল ট্রায়ালের জন্য সময় আমাদের হাতে ছিল না। ভ্যাকসিনের কিছু ত্রুটির শিকার হতে হলো ওই নিরীহ মানুষগুলোকে। চোখের সামনে তাদের নির্মম মৃত্যুবরণের সাক্ষী হলাম আমরা। যদিও সম্পূর্ণ পরীক্ষাটা চালানো হয়েছিল ওখানকার একটা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার নির্দেশে, অত্যন্ত গোপনে। কিন্তু এই খবরটা জানতে পারে ওদেরই একটা রাইভাল ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি। ওই ক্ষমতাবান কোম্পানি
আমাদের অনবরত ব্ল্যাকমেল করতে থাকে। এই খবর বাইরে প্রচার হলে আমাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এই ভয়ে আমরা ওদের শর্ত মেনে নিতে বাধ্য হই। মুনাফা লোভী এই কোম্পানির মূল উদ্দেশ্য ছিল ভারতের বিশাল জনসংখ্যাকে টার্গেট করে mRNA ভ্যাকসিন বাজারে আনা। এর জন্যই পরিকল্পনা মাফিক আফ্রিকার একটা বায়োসেফটি লেভেল 4 ল্যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে ইবোলা ভাইরাসের ডিএনএ স্ট্রাকচারে রদবদল ঘটিয়ে এটিকে দ্বিগুণ সংক্রামক করে তোলা হয়, যাতে দ্রুত হারে কমিউনিটির মধ্যে স্প্রেড করতে সক্ষম হয়। আমরা নির্দেশ মতো সেই উদ্দেশ্যেই আসি এই নির্জন ট্যালে ভ্যালিতে। মেইনলি জঙ্গলের কিছু স্পিসিসের উপর এই ডবল মিউট্যান্ট ইবোলার প্রয়োগ সফল হয়েছে। পরীক্ষার সাফল্যের পর স্পিসিসগুলোকে মেরে ফেলে মাটির বেশ কিছুটা গভীরে পুঁতে দেওয়া হয়, নইলে তা আমাদেরই সংক্রমিত করত। পরের প্ল্যান অনুযায়ী আজকে রাতেই আমরা এই 4 জন অচৈতন্য আপাতানি যুবকের দেহে ইনজেক্ট করতাম সেই ভয়ঙ্কর মারণ ভাইরাস। তারপর ওদের ছেড়ে দেওয়া হতো। 2 দিনের মধ্যেই ওদের অজান্তেই সংক্রমণ ছড়িয়ে যেত সম্পূর্ণ আপাতানি গোষ্ঠীর মধ্যে। সমস্ত কর্মকাণ্ড চলছে জিরো মিউজিক ফেস্টিভ্যালের কথা মাথায় রেখে। আর 2 দিন পরেই জিরো উপত্যকায় শুরু হবে এই 4 দিনব্যাপী চলা সঙ্গীতের উৎসব, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের বহু সঙ্গীতপ্রেমী মানুষের সমাগম হবে। আর তারাও অজান্তেই বাহক হয়ে যেতে পারে এই মারণ ভাইরাসের। তারা ফিরে গেলে ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ত সমস্ত দেশে। আর তখনই আমাদের তৈরি করা এই ভ্যাকসিন চড়া দামে বিক্রি করে মুনাফা লুটত এই ভ্যাকসিন কোম্পানি। আর আমরা কালকেই জঙ্গল ছেড়ে পাড়ি দিতাম বিদেশে। এই কথোপকথন পুরোটাই রেকর্ড করল অর্ণব। অভিমন্যু ওই 2 জন আফ্রিকানের পরিচয় জিজ্ঞাসা করল। ধীরে ধীরে মাথা তুললেন ডক্টর ডিকে রায়। ওনারা আফ্রিকার এই ভ্যাকসিন কোম্পানির অন্যতম কর্ণধার, ডক্টর ডেজেন এবং ডক্টর এব্রিমা। অভিমন্যুর চোখে মুখে তীব্র ঘৃণার ছাপ প্রকাশ পেল। আপনারা নিজেদের বাঁচানোর জন্য এই জঘন্য খেলায় মেতেছিলেন ডক্টর রায়? আপনাদের জন্য দেশের কত মানুষের প্রাণ যেতে পারত কোনো আইডিয়া আছে? অন্য মানুষের কথা ছেড়ে দিলাম, নিজের পরিবারের কথাও একবারও মনে হলো না আপনাদের? তারাও তো এতে আক্রান্ত হতে পারত। সত্যি আপনাদের মানুষ বলতেও ঘৃণা বোধ হচ্ছে আমার। যেখানে দেশের জন্য নিজেদের প্রাণকেও তুচ্ছ মনে করা হয়, সেখানে আপনারা দেশকে এত বড় বিপদের মুখে ঠেলে দিতে যাচ্ছিলেন। মৃত্যুদণ্ডও আপনাদের জন্য কম, মিস্টার ডিকে রায়। ডক্টর ডিকে রায় হাত জোড় করে কান্নায় ভেঙে পড়লেন। নিজের ইচ্ছায় আমরা এই কাজ করিনি, বিশ্বাস করুন। আমাদের বাধ্য করা হয়েছিল। সারা রাতে রোমহর্ষক অভিযানের পর রাতের অন্ধকার বিদীর্ণ করে ভোরের আলো ফুটতেই সকল অপরাধীকে নিয়ে যাওয়া হলো ট্যালে ভ্যালির ফাঁকা অংশের দিকে। 4 আপাতানি যুবকের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। সকলে এখন কিছুটা সুস্থ বোধ করছে। কমান্ডার এ বিশ্বাস আর্মি বেস ক্যাম্পে যোগাযোগ করার কিছুক্ষণের মধ্যেই আর্মির 2টো হেলিকপ্টার এসে পৌঁছল ট্যালে ভ্যালিতে। সকল ক্রিমিনালকে একে একে তোলা হলো হেলিকপ্টারে। মৃতদেহগুলোকে আলাদা করে অন্য হেলিকপ্টারে তোলা হলো। সকলে উঠে বসলে হেলিকপ্টার উড়ে গেল জিরো আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। জিরো আর্মি ক্যাম্পে পৌঁছে মিস্টার চৌধুরীকে ফোনে রাতে রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা ব্রিফ করল অভিমন্যু। মিস্টার চৌধুরী বললেন, ওয়েল ডান এভরিওয়ান। অভিমন্যু, তোমার এই টিমকে বিজয়ের জন্য অসংখ্য অভিনন্দন। আমার বিশ্বাস ছিল তোমরা এই যুদ্ধে জয়লাভ করবেই। প্রচুর ধকল গেছে তোমাদের। তোমরা হোমস্টে থেকে বিশ্রাম করো, এদিকটা আমি সামলে নিচ্ছি। জিরো ভ্যালিতে ফিরতেই আপাতানি উপজাতির মানুষেরা দলে দলে এসে ওদের অভিনন্দন জানালো। অকৃত্রিম ভালোবাসা ও নিষ্পাপ আবেগের সুনামিতে ভেসে গেল সকলে। আপাতানিদের অনুরোধে আরও 2 দিন জিরো ভ্যালিতে থেকে যেতে হলো অভিমন্যুদের।
অরুণাচলের মিশনের কয়েক মাস কেটে গেছে। অভিমন্যু কলকাতায় ফিরে মহানগরের জটিল জীবনের ঘূর্ণাবর্তে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই তার কর্মকাণ্ড বেশ জনপ্রিয় হয়েছে। সরকার থেকে অভিমন্যুদের পুরো টিমকে শুভেচ্ছা জানানো হয়েছে। আজ অভিমন্যু সুপ্রতীককে নিয়ে এসেছে ডক্টর সুবর্ণ রায়ের বাড়িতে। অরুণাচলের অভিযান প্রসঙ্গে দুজনেই স্মৃতিচারণায় ব্যস্ত। ঠিক এই সময় অভিমন্যুর ফোনটা বেজে উঠল। জয় হিন্দ স্যার। ফোনের ওপারের কথা শুনে অভিমন্যু কিছুটা ভ্রুকুঞ্চিত অবস্থায় উত্তর দিল, ওকে স্যার, সি ইউ সুন। জয় হিন্দ। এতক্ষণ আপনি শুনছিলেন সন্দীপ মজুমদারের কাহিনী ইনকুইজিশন ইন অরুণাচল, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. এই গল্পটি আমাদের ফেসবুক গ্রুপ রেডিও মিলন স্টোরি লাভার্সের রহস্য রোমাঞ্চ গল্প প্রতিযোগিতায় আপনাদের বেছে নেওয়া প্রথম গল্প। লেখক শ্রী সন্দীপ মজুমদারের নিবাস মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে এমএসসি করার পর বর্তমানে তিনি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে তাঁর একাধিক গল্প প্রকাশিত হয়েছে। ভৌতিক, রহস্য রোমাঞ্চ এবং সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটেই তিনি গল্প লিখতে পছন্দ করেন। তার প্রথম মুদ্রিত গল্প বার্তা প্রকাশনী থেকে প্রকাশিত অলৌকিকের সন্ধানে শীর্ষক বইটিতে প্রকাশ পায়। আজকের গল্পে প্রমোদ চৌধুরীর চরিত্রে রথিন, অর্ণব এবং অতনুর ভূমিকায় প্রশান্ত, শিখার চরিত্রে শ্রোতা, কৈলাস, ডক্টর ডি.কে. রায় এবং ডেভিডের ভূমিকায় অপূর্ব, শর্মিষ্ঠার চরিত্রে সঙ্গীতা, মিসেস সুব্রমণিয়ামের ভূমিকায় রীতি, ডক্টর রায় এবং আফ্রিকানের চরিত্রে শুভদীপ, সাংঘুর ভূমিকায় সঞ্জয়, সালোমের চরিত্রে শুভঙ্কর, ডক্টর বিক্রম দেসাই এবং কমান্ডার বিশ্বাসের ভূমিকায় দীপক, আততায়ী মোড়ল রাঘবন, বিজয় এবং অভিমন্যুর চরিত্রে সায়ন, গল্প পাঠে অভিক, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।